হব? আমার দেশের বাড়ি বরিশাল, পটুয়াখালী ডিস্ট্রিক্ট, মির্জাগঞ্জ থানা। আচ্ছা, আর নাম হচ্ছে আকাশ। আকাশ। বয়স এখন 25 চলে। 25 বছর বয়স। সিক্রেটস অনুষ্ঠানে আপনি এসছেন এবং সব কিছু জেনে শুনে এসছেন আপনি এখানে যে কথাগুলো আজকে এখানে বলতে যাবেন। ঠিক আছে, আমি প্রথমে ব্যাকগ্রাউন্ডটা জানতে চাই, কি ঘটনা ঘটেছিল যার কারণে আপনাকে অপরাধ জগতের দিকে যেতে হয়? আমি ছোটকাল থেকে আমার ফ্যামিলি থেকে, মা বাবার কাছ থেকে তেমন একটা ভালোবাসা পাইতাম না। তারা শুধু শাসনই করতো, ভালোবাসতো না। কিন্তু অভাবও ছিল না, মধ্যম পরিবহন অবস্থায় ভালোই ছিলাম। আচ্ছা। তা যখন আমার বয়স 11 বছর, আমার 5 বছর স্কুলে ভর্তি করায়, আমার বড় বোন 1 বছর বড়, তারা আর আমার একসাথে। জি। কিন্তু আমি একই ক্লাসে 3 বছর পড়ি, ছোট আনো 3 বছর, 3 বছর পর বড় আনো 3 বছর। কিন্তু আমার মাথায় কিছু ঢুকতো না পড়ালেখা, তো এখান থেকে পড়ালেখা হয় না। তখন আমার বয়স 11 বছর। তখন 11 বছরও আপনি বড় ওয়ান ক্লাস 1 পার করতে পারেন নাই? না, তা আমার বাড়ি থেকে পড়াইতো একটা, কিন্তু স্কুলে মনে থাকতো না, খালি মারি খেতাম মাস্টারের। সবাই মারতো? হ্যাঁ, বাড়িতেও মারতো? হ্যাঁ, বাড়িও মারতো। আচ্ছা। আমি একটা জিনিস চিন্তা করতাম যে আমি তো তাদের ছেলে, এত বড় অপরাধ করি, কিন্তু তারা এতটা আমার মারে, এতটা শাসন করে, কিন্তু ভালোবাসা কখনো দেয় না। আচ্ছা, এটা ওই ছোট বয়সী মাথায় আসতো? ছোট বয়সী। আপনি 11 বছর। জি। আপনার বাবা কি করতেন? বাবা কৃষি করতো। কৃষি কাজ করতেন। আপনি পরিবারের মেজো সন্তান? মেজো সন্তান। জি। তা আমাদের দেখা যায় ধান চাল বেশি, প্রতি বছর 50-60 হাজার টাকা আসতো চাল পথ বেশি। তো ভালোই ছিলাম আমরা। 50,000 টাকা অনেক টাকা। হ্যাঁ, ওইটা অনেক টাকা। দাদা অভাব ছিল, ভাতের কি কষ্ট সেটা আমি কখনো পাইনি ওই টাইমে। জি। তাই শুক্রবার দিন তখন সপ্তাহে ছবি দিত, কারো বাড়ির টিভি ছিল না, বেটাইতে দেখতাম, কারেন্ট ছিল না। আপনাদের বাড়িতে টিভি ছিল? আমাদের বাড়িতে ছিল, পাশে একটা বাড়িতে ছিল, বেটাইতে দেখতাম, বেটাই দিয়ে। তো ছবি দেখতে গেছি, তখন ওই যে জ্যৈষ্ঠ মাস, কোলা ভরা পানি, জমি ভরা পানি, ধান লাগানো হয়েছে। তাই ওই লোকের যে টিভি দেখি, ওই লোকের একটা কলা বাগান আছে, বাগান থেকে কলা ভেঙে পড়ে। তাই ভেঙে পড়ে 2টা কলা পাকেও, ওই সময় জ্বর আসে, কলা গাছ ভেঙে পড়ে, কলা ভেঙে পড়ে, একশো কলা নিয়ে, তাই 2টা কলা পাকে। তা আমি ছবি দেখার পর থেকে আসতে আসি, আমার সাথে আরো মানুষ আসে তারা সামনে। ওরা কি করে, আরো 2টা পোলা আমাদের বাড়ি, ওরা ডিসিশন নেয় রাত্রে ওরা কলাটা নিয়ে আসবে ওখান থেকে। আচ্ছা। তা আমি যখন আসি, আমি ওকে পিছিয়ে আসি, আমি দিই 2টা কলা পাকা। তো 2টা কলা আমি ছিঁড়ে আমার পকেটে লইছি, 2টা কলাই আমি নিয়ে আসবো খাম, কিন্তু ওই পুরো কলা নিব না। কিন্তু ওরা চিন্তা করে পুরো কলা নিয়ে আসবে রাত্রে। তা আমার 2টা কলা নেওয়া, ওটা ওরা দেখে ওরা দেয় বিচার দেয়, যার কলা তার কাছে। আচ্ছা। তা সে আমার বাড়িতে আসে বিচার নিয়ে। কিন্তু এদের তো আমার বাড়িতে থেকে সবসময় আমাকে শাসন করতো, ভালোবাসা কাকে বলে আমি ওটা কখনো পাইনি। শাসন করতো, তাই আমি ভয়তে কি করলাম, পাকের ঘরে মাথায় পলাইলাম। আচ্ছা। তাই সে বিচার দিয়ে গেল, বিচার দেওয়ার পরে রাত্র হলো, ওখান থেকে নামে আমি খালাকে বাড়ি গেছি। খালাকে বাড়ি যাই, তারপরে ওখানে আর 2টা পোলার সাথে আমার সাথে ভালো সম্পর্ক ছিল, ওরা ওই দেশে থাকবো না, ওরা ঢাকা আসবো। তা আমি ঢাকা আসি, ঢাকা এসে পলাইয়া সদরঘাটে আসি। আর সন্ধ্যায় এসে সদরঘাটে একটা চাকরি করি, কি একটা এক জায়গায় স্থান পাই, ওই জায়গায় পাটিসাপটা পিটাবে স্যার। জি। ওই পাটিসাপটা পিটাবে বেশি। ওখান থেকে চিন্তা করি যে ছোটকাল আমি ভাবতাম, ছবি দেখতাম, ছোট সিনেমা দেখতাম, শাকিব খানের সিনেমা দেখতাম, তাই খুব স্মার্ট হয়ে চলার একটা চিন্তা ভাবনা করতাম। আচ্ছা। যেভাবে মানুষ আমাকে ভালো বলে, তাই আমি চিন্তা করি পিটা ব্যস্ত আমাকে মানুষ ভালো বলবে না, আমার কালা হয়ে যাবো, বা আরো আমি অনেক সুন্দর ছিলাম আগে। বাড়ি থেকে পালিয়ে আসি। কোথায় আসি সদরঘাট। শুধু এই ভয়ের কারণে যে আমাকে পিটাবে, এই কারণে আপনি 2টা কলা চুরি করে এই অবস্থায় পালিয়ে আসলেন? আচ্ছা, ওকে। তারপরে আমি ওই আসি, পারিসাটা পিটা বেশি। তো বেসা করে আমি চিন্তা করি না, এই জায়গায় থাকা যাবে না, এগুলো তো, এটা তো ভালো একটা কাজ বলে না, দেখি ভালো কাজ কি পাই কিনা। খিলগাঁও মাটির নিচে একটা হোটেল আছে, ও হোটেলে আমি চাকরি নিই। ওখান থেকে চাকরি নেওয়ার পরে যে ম্যাচে থাকি আমরা, ওই ম্যাচে আমাদের সামনে গলিতে একটা হিজলা গ্রুপ থাকে। হিজলা গ্রুপ থাকে, বেতন একটা হিজলা আমাকে খুব পছন্দ করতো, ওটা আমি কখনো জানতাম না। তো অনেকদিন হয়ে যায় বর্তন, ওই হিজলাটা যে গলিটা দিয়ে আমরা ঢুকি, দেখা যায় 5 মিনিট কি 3 মিনিট পর মানুষ আওয়া যাওয়া করে। তো হিজলাটা আমাকে অনুষ্ঠানে জড়াই ধরতো, আর আমি হিজলা দেখে একটু আগুইতাম, ওরা একার দেখে না, দেখা 10-12 জন হিজলা দেখতে সুন্দর লাগতো। তখন তো আমি ছোট, কেমন লাগতো, খুব কৌতূহলবশত ওদের দিকে এগিয়ে যেতেন? হ্যাঁ, এগিয়ে যেতাম। আচ্ছা। এটা দিনের বেলা, কিন্তু রাত্রের বেলা যখন আমি ডিউটি শেষ করে ওই বাসায় যাইতাম, তখন ওই হিজলাটা আমার জন্য অপেক্ষা করতো। আচ্ছা। তা আমার দেখে খুব জড়াই ধরতো, তা আমি ভয় পাইতাম না। আমি চিন্তা করতাম, তো যদি আমার কোনো ক্ষতি করতো, তাতে আমার অন্য কোনো নিত, কিন্তু আমার ভালোবাসা দিকে তো আমার জড়াই ধরে, এটা আমি অনুভব করতাম। তাই ও যদি আমার জড়াই ধরতো, আমি কিছু বলতাম না। এরকম 5 মিনিট 3 মিনিট জড়াই ধরতো দিত, তারপর আমার ছেড়ে দিত, আমি যাইতাম। এরকম এক পরিবারের সাথে সম্পর্ক হয়েছে, ও আমাকে বলছে যে আমি তোমার ভালোবাসি। তাই আমি বলছি, তুমি যদি আমার ভালোবাসো, আমি তোমার ভালোবাসি। আচ্ছা, ভালোবাসি, তাই আমরা বিয়ে করবো, এটা সেটা অনেক কিছু কথাবার্তা হয়েছে। তো ওখান থেকে আমি চলে যাই বাড়িতে আবার। তখন প্রায় 6-7 মাস হয়ে যায়। তখন চিন্তা করি যে আমার বাপে তোমার রাগ ভাঙছে, বা আমাকে এখন মারবো না। এর ভিতরে আমার বাপে টাকা জমা দেয় বিদেশের জন্য, সে বিদেশ যাবে, সে টাকাটা মার খায়। আচ্ছা। সে 3 লাখ টাকা মার খায়। তাই আমার বাপে
আমি বাড়িতে যাই পড়তন, ওখান থেকে চিন্তা করে যে এখন একটা আমাদের সংসারে অভাব দেখা যাচ্ছে, এই টাকাটা মার খাওয়ার পরে। টাকাটা মার খাবার যখন জায়গা যখন সবই বন্ধক থুই আগে টাকাটা করে। আচ্ছা, তো আপনাকে 6 মাস পরে পেয়ে ওরা কি বললো? কিছু বললো না? তারা আমাকে অনেক খুঁজছে, কেমনটা খুঁজছে আমার বাপে ওই বিদেশে যখন টাকা জমাতে দিতে আসছে বা ওই ঢাকা শহরে আসছে অফিসে, ঠিক আছে, তখন ওই যে রেল স্টেশন বা আমি যেটা শুনছি রেল স্টেশন বা সদরঘাট টোকাইরা শুয়ে থাকে, তো টোকাই একজন টোকাই মানে ধরে ধরে আমাকে খুঁজছে যে এটা নাকি আমার পোলা, এটা নাকি আমার পোলা, এভাবে আমাকে বিচ্ছাইছে। ওকে। কিন্তু আমাকে কখনো পায় নাই। তখন মোবাইলের যুগ ছিল না, মোবাইল যুগ ছিল কিন্তু মোবাইল তো ছিল না। তাই আমি বাড়িতে যাবার তাই অভাব দেখা দেয়, তারপর আমি আমার বাবাকে বল টাকা দাম, তাই টাকা খেয়ে আমি আর আমার আব্বু আসি, তাই আমার আব্বুর লাগে টাকা জমা দেয়, আমার আরো খালু জমা দেয়, তার টাকাটাও মার খায়, তার বাড়ির মতন থাকার মতন অবস্থা থাকে না, আমাদের তো থাকে, তার মোটেও থাকে না। সে আমাদের আগে চলে আসে মুন্সিগঞ্জ। আচ্ছা, তাই তার সাথে যোগাযোগ করে আমরা মুন্সিগঞ্জ চলে আসলাম আমার আব্বুর আমি। তা আমার আব্বু কি করে 10,000 টাকা নিয়ে আসে বাড়ি থেকে, ই করবে একটা ভ্যান গাড়ি কিনবো, ভ্যান গাড়ি কিনে মানে চাল নমাইবো। তা টাকাটা নিয়ে আসার পরে আমি টাকাটা চুরি করে এই পলাই আসি লয়ে আইবি ঢাকাতে। মানে বাবাকে রেখে আপনি চলে আসি। মানে আমার ওই হিজলার জিনিসটা কাজ করতো মাথার ভিতরে, যে আবার থুয়ে আইসি, মানে ওর সাথে আমার সাথে মাঝে মধ্যে কথা হইতো মোবাইল, আমার আব্বু মোবাইল ছিল, ও মোবাইল থেকে। উনি কি আপনার চেয়ে বয়সে বড় ছিলেন? কে? যেই আপনি হিজলার কথা বলছেন। হিজলাটা অনেক বড় ছিল, বয়সে বড় ছিল। হ্যাঁ, তো বয়সে বড় ছিল এবং শিক্ষিত ছিল, ওর চেহারাটা এমন ছিল মানে নাইকা ফেলে অনেক সুন্দর ছিল। কত টাকা চুরি করলেন? 10,000 টাকা। 10,000 টাকা? 10,000 টাকা চুরি করে আমি ওই জায়গায় চলে আসতাম। মানে ওর সাথে আমার সাথে মাঝে মাঝে মোবাইল কথা হইতো, দেখা ফ্যাক্সের দোকান থেকে বা আমার আব্বু মোবাইল থেকে এরকম। তাই আমি চলে এসে ওর একটা পাশে সিলদে বাসায় উঠি, সবাই ওই সিলদা ফোন দেয়, ওই সিলদা ও আবার গেছে গ্রামে, মানে টাকা তুলতে গেছে হাটে বাজারে এরকম, ওর কাজেও চলে গেছে। তা আমি আসি দুপুরবেলা সব ও ফোন দেয়, ওটা পরে ওই সিলদা ফোন দেয়, ওর নাম থাকে জুমা। আচ্ছা, জুমার চেহারাটা অনেক সুন্দর ছিল, এবার একটা ছবিও করছে, ছবিতে একটা শুটিংও করছে। জি। না, একটা মেয়ের সিনটা খুব সুন্দর। তাই আমাকে বললো কি আসার পর যে দেখো আমরা এই জায়গায় থাকবো না, কি করবা? আমার গুরু আমাকে মারছে, ওর গুরু অনেকটা মারে, আইনে আছে কোনো অন্যায় করলে গুরু মারতে পারে, তোর গুরু মারে। তাই কোথায় যাবো? আমার দেশে বাড়ি যাবো, ওর দেশে বাড়িতে যাবে। তা আমি কাছে আচ্ছা তোমাকে তো ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসি, তোমার জন্য আমি মরতেও পারি, আমি কথা বললাম। বয়স কত তখন আপনার? তখন আমার বয়স 11 বছর। ওই 11 বছর বয়সে সব ঘটনা ঘটতে আছে। ওকে। তো 11 বছর হয়তো 4 মাস 5 মাস এরকম হবে। আচ্ছা। তাই আমি কি করি, ওর সাথে চলে যাই। তো ওর হাতে একটা মোবাইল ছিল, মোবাইলটা ও বিক্রি করে 2100 টাকা, 3,000 টাকা মার্কেট চলে তখন। তা যার কাছে বিক্রি করে তার কাছ থেকে আমি মোবাইলটা বা কিনে নিই, যে দেখেন মোবাইলটা কত পাচ্ছে, কয়েক 20 টাকা, আমি আপনার 100 টাকা বেশি দিই, মোবাইলটা আমার দিয়ে দেন। সে ওই একটা বিয়ে করে একটা পুরুষ, তার সাথে আর কি মোবাইলটা বেছে, আর একটা পুরুষ বিয়ে করে, তাই তার সাথে মোবাইলটা বেছে, তার আমি এবার 100 টাকা বেশি দিয়ে মোবাইলটা কিনে নিই। তাই আমরা রাত্রে 8টা বাজে রওনা দিই। তো এমন জায়গায় আমি তো দেখা সত্ত্বে আমরা চিনি না, ও নিয়ে যায় একটা গাড়িতে ওঠা, এসি গাড়িতে, খুব সুন্দর গাড়ি, রাত্রে এই মামপানি দেয়, বিস্কুট দেয় গাড়িতে এরকম। তো গাড়িতে বই আমি মোবাইলটা ওরে গাড়িতে উঠা মোবাইলটা আমি দিই আর হাতে, যে তুমি তো আমার জন্য মোবাইলটা বিক্রি করলা, সেই মোবাইলটা আমি তোমার বিক্রি করতে মানে আমি এবার কিনে নিয়ে এসেছি না, তোমার মোবাইল তোমাকে ফেরত দিলাম। তো ও অনুভব করে যে ওরে অনেকটা ভালোবাসি। তো বল টাকা, আমি টাকা আমি বাড়ি থেকে চুরি করে নিয়ে এসেছি এরকম। আচ্ছা তুমি তো ছোটো, টাকাটা আমার কাছে দাও, তাই আমি রাখি, যখন তোমার প্রয়োজন হবে আমার কাছে বলবা। আচ্ছা এরকম চলে যাই। আর ও দেশের বাড়িতে যায় না, ও আর এক গুরুর কাছে যায়, জয়সর মাগুরা সতীজাতপুর একটা গ্রাম, ওই গ্রামে। তা সকাল যাই আমরা গোসল করে এক রুমে ঘুমাই। তো হিজলা এখানে বই অনেকটা আদর করতো আমাকে, এখন গোসল করে ঘুমাই একসাথে একটা রুমে। তো ও আমাকে দূরে রাখে বলতে বিয়ের আগে এগুলো হয় না, বিয়ের পরে। তা আমি তখনটা বুঝি আর কি, শারীরিক সম্পর্ক মানে অনেকটা চালাক আমি বুঝি, তাই এগুলো হয় না দেখা আমি কই তাই আচ্ছা বিয়ে করবো। আচ্ছা আমরা বাসা নিয়ে এবার 2 মাস কেটে যায়। তারপরে আমাদের বিয়ে আর হয় না, আমরা আলাদা রুম নেওয়ার পরে আর গুরুর কাছ থেকে অনেক দূরে আর কি রুম নিই, ও আর গুরুর সাথে কাজ করে, আমি ওই বাসায় খাইটাই, মানে ঘুরি, সারাদিন ঘুরি। এগুলো বাড়ির কথা মনে পড়তো না। একটা জিনিস এখানে খেয়াল রাখবেন যারা শুনছেন, দেখুন অধিক শাসনে কি হতে পারে। এই ছেলেটার পড়াশোনা হলো না এবং সে কিন্তু মাত্র 2টো কলা এটা চুরি করে তাকে অনেক পিটানো হবে এই ভয়ে বাড়ি ছাড়লো, এবং বাড়ি ছাড়ার পরে সে এমন একটা নেশার মধ্যে পড়ে গিয়েছে, সে নেশা থেকে এখন সে বেরোতে পারছে না। তার মানে শিশুদেরকে বড় করা একটা আর্ট, এটা একটা শিল্প। আপনি চাইলেই এখানে জোর খাটিয়ে অনেক ভালো কিছু করবেন এরকম যদি ভেবে থাকেন, সেটা আপনার জন্যই ক্ষতিকর হবে। যাই হোক, বলেন। তারপরে আমরা অনেক দূরে বাসা নিয়ে ওখানে থাকি, তাই আমাকে টাকা কম বেশি খরচা দেয় ও। তো ওখানে আরো একটা জিনিস আমার সাথে সম্পর্ক হয়,
আর একটা রিলেশন সম্পর্ক হয়, 2টা মেয়ের সাথে আমার সাথে সম্পর্ক হয়, আমার চেহারা খুব মানে সুন্দর থাকে, তখন আমি স্বাস্থ্য ভালো থাকে, যে দেখে সে তেমন একটা পছন্দ করে আমাকে, এরকম মানে এরকম সম্পর্ক আর 2টা মেয়ের সাথে আর একটা হিলের সাথে হয়, ওর সাথে যে থাকে, তাই এরকম হয়। তাই এক পর্যায়ে ও মানে অন্য অন্য ছেলেদের সাথে সম্পর্ক করা দেয়, আমি জানতে পারি, মানে আমাকে রাইখা। জি। ওই জিনিসটা ও তো ওর সাথে ভালোবাসাটা মানে হবে কি, ও তো আমার মতো একটা পুরুষ, আমি পরে দেখি মানে ওই সময়টাতে আপনি এটা বুঝতেন না, পরবর্তীতে আপনি কি বুঝতে হ্যাঁ। পেরেছেন? আচ্ছা। যে ও তো আমার মতো একটা পুরুষ, ওর সাথে আমার মানে যতই চেহারা খুব সুন্দর নায়িকার মতন হোক না কেন, ও আমার একাল অবিকাল একটা পুরুষ। তাই আমারও মনটা ভেঙে গেল, এবং ও আর অন্য অন্য সাথে সম্পর্ক করে, আমাকে আগের মতন ভালোবাসেও না। তাই এক পর্যায়ে ওর একটা ছেলে ভালোবাসে, তার নাম ফরিদ, মিষ্টি দোকানে কাজ করে। সে আমার মানিব্যাগ থেকে নাম্বার চুরি করে আমার আব্বুরে ফোন দেয় যে আপনার ছেলে এরকম এরকম এদিকে থাকে, আপনার ছেলে তো হিজলা বানাই ফেলাইবে, হিজলা হয়ে যাবো। আচ্ছা। তা আমার আব্বু কী করে, আমাকে আনতে যায়। তা আমি আব্বুর দেখা আমি পলাই, মানে আমি মনে করি যে আমার তো মারবে, 10,000 টাকা চুরি করে নিয়ে আসছি, আমাকে তো রাখবে না, আমাকে মারে ফেলাইবো। তাই আমি পলাইয়া আব্বুর এটাও আমার মাথায় স্মরণ আছে যে তাকে তো অপমান করবে, হিজা তো প্রশাসনের চিহ্ন ক্ষমতাশালী, প্রশাসনের চিহ্ন ক্ষমতাশালী, তার তো আব্বুর কোনো ক্ষতি করবে। তা আব্বুর আমি ফোন দিয়ে বলি কি, তুমি যাও গা, আমি ভালো আছি, ভালো মানে যেখানে আছি ভালোই আছি, আচ্ছা তুমি যাও গা। তা একবার যে আমার আব্বুর সাথে ওই হিজা গুরুর সাথে তর্ক বিতর্ক লাগে, তারা ভয়তেই চলে যায়। আমি ধরাও দিনে আমাকে নিয়েও যায় না, আপনার বাবা ভয়ই চলে যায়, ভয়ই চলে যায়, কিন্তু আমি ধরাও দিনে আমাকে নিতেও আসে না। তাই আমার বাবা আসতে আমাকে নিতেই। আচ্ছা। তাই যায়। তারপর আমার সাথে ফোনে আবার কথা হইতো আমার বাবার সাথে মাঝে মধ্যে। তা সে এটা বুঝতে পারছে যে আমার পোলা নারী প্রতি একটা আকর্ষণ। তাই এভাবে দূরে আমাকে বলে আসো বিয়ে করাই দিম, মানে সে বলে হ্যাঁ বিয়ে করাম। তাই এগুলো এখানে আবার জুমার সাথে আমার সাথে তেমন একটা সম্পর্ক নাইও, মানে সম্পর্ক আস্তে আস্তে নষ্ট হয়ে যেতেছে। তাই আমি জুমার কাছে আমি ওই যে টাকাটা এনে দিচ্ছি ওই টাকাটা আমি চাই, কিন্তু টাকাটা আমাকে দেয় না। এখন আমার সাথে তেমন একটা ভালোবাসা নাই, খুব ব্যবহারও খারাপ করে। তাই আমি বললাম আমি ওই সময়টা আপনি কি করতেন? শুধু বাসায় থাকতেন আর খাওয়া দাওয়া করতেন? ওদের বাসায় কোনো কাজ ছিল? সাথে যাইতাম না। তাহলে ও নিতেও না। তাহলে আপনি কি করতেন? কি আকর্ষণ ছিল, কি জন্য যে আমাকে নিছে, ও তো একটা পুরুষ, ও যে কিসের জন্য আমাকে নিল সেটা আমি আজ পর্যন্ত জানি না। আপনি তো নারী মনে করে তার কাছে গেছেন, কিন্তু সে আপনাকে কেন গিয়েছে সেটা আপনি জানেন না, কেন নিয়েছে। কিন্তু আপনি ওখানে থেকে কি কাজটা করতেন? মানে মাঝে মধ্যে কাজ করতাম, জানি একসাথে রঙের কাজ করতাম, কাজ করতেন, কাজ করে নিজে পয়সা করে রোজগার করে খাওয়া দাওয়া করতেন, এটাই কি ছিল? তাহলে অর্থা খাইতাম, ওই যে টাকাটা কাম ওই ঝুমার কাজ যেটা ওটাই আপনাকে খাওয়াতো, ওটাই খাওয়াইতো। কিন্তু যার সাথে আমি কাজ করছি সে আমার টাকা না দিয়ে সে ওই জায়গাতে পলাই যায়, তো টাকাটা পাইও না। তাই যখন সম্পর্ক নষ্ট হয়ে গেল আমি বললাম থাকুন আমার টাকা দিয়ে দাও, আমি চলে যাম। টাকাটা দেয় না, শুধু আমার বাবা টাকাটা দেয়, বাবা টাকাটা দেয় পর আমি ওই জায়গা থেকে চলে আসি। গাবতলি না, আমি গাবতলি থেকে পুস্তকাল থেকে মুন্সিগঞ্জে চলে যাই বাবার কাছে, আব্বু জায়গায় থাকে। তা সে কি করলো, মেয়ে দেখলো, মেয়ে দেখে বিয়ে করাইলো আমাকে। কত বছর বয়সে বিয়ে করলেন? তখন আমার বয়স 12 হবে। মাত্র 12 বছর বয়সে? হ্যাঁ 12 বছর কি 12.5 এরকম হবে। ওকে প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটিতে বিরতি নেব। আপনারা শুনছেন আকাশকে, সিক্রেটস অনুষ্ঠানে আবারও আকাশকে নিয়ে ফিরবো ছোট্ট একটা বিরতির পর। আর ইন দ্য মিন টাইম আপনারা যদি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান ফোন করবেন আমাদেরকে 09611904 এই নাম্বারে। আরও একবার বলছি 09611904 তখন আমাকে বিয়ে করাইলো। বিয়ে করার পরে এটা আপনার বাবা বুঝতে পেরেছিল, যেহেতু আপনি হিজড়া সম্প্রদায়ের লোকজনের সঙ্গে ঘোরাফেরা করছেন, তার মানে আপনার নারী প্রতি একটা নেশা, এবং সে কারণে তাকে দ্রুত ছেলেটাকে বিয়ে করে হ্যাঁ বিয়ে করাইলো। আচ্ছা, বিয়ে করার পরে ওই মেয়ের বয়স কত ছিল? আপনার বয়স তো 12। মেয়ের বয়স এরকম ছিল 12-13। আমার ছিল বয়স বেশি হবে। আচ্ছা, তার ইনকাম ভালো ছিল। আমি তখন 3000 টাকা বেতনে চাকরি করি ওখানে যাইয়া, আর সে তখন 27,000 টাকা বেতন পায়। মেয়েটা ছিল জাল সিলাই, তো আমি ছিলাম হেল্পার। মেয়ে কত টাকা বেতন পেত? 7-8,000 টাকা। আপনার ওয়াইফ? হ্যাঁ 7 থেকে 8,000 টাকা বেতন পেত। হ্যাঁ। কি কাজ করতো? সে জাল সিলাই, তো জাল সেলাই করতো। নদীতে মাছ ধরে সে জালগুলো। আচ্ছা, সে জাল সেলাই করতো। আচ্ছা, সেলাই করতো। আমি ওই হেল্পার ছিলাম। হেল্পার থেকে অফারটা যখন হতো তখন আমার বেতন বেশি, তখন আমি জালটা বানাম, আচ্ছা, তৈরি করুন। তা আমি হেল্পারিতে লাগলাম। তাই সে এমনই একটা নারী, মানে পুরুষে আমি এটাই চিন্তা করছি বিয়ে কেন বললো, কারণ পুরুষ তার সহ্য হয় না, মানে ওর জিনিসটা সে পছন্দ করে না। আচ্ছা, ওকে, আমি বুঝতে পেরেছি আপনি কি বোঝাতে চাইছেন। পছন্দ করে না, তখন তার সাথে আমার সাথে সারাসারি হইলো, তার কিছুই হলো না। বিয়ের কতদিন পর? এটা বিয়ের 1 মাস ধরে গ্যাঞ্জাম চলছে, 1 মাস পর সারাসারি হয়েছে। আচ্ছা, খুব একটা কষ্ট পাইছি যে জীবনে প্রথম বিয়ে করলাম। এরা আগে আমার আব্বুটা বিয়ে করে, মানে অনেক আগে থেকেই বিয়ে করে। তা ওখান থেকে আমার আব্বু বিয়ে করার পর আমার আম্মু আমার আব্বুর অনেক খারাপ কথা বলতো, বা আব্বু আম্মুরে মারতো, আমাদের মারতো। আব্বু এটাই বেশিরভাগ মারতো যে আমি বিয়ে করছি, আমার পোলা প্রতিবাদ করে। তা ওইটা প্রতিবাদ না করতে সবসময় আতঙ্কের ভিতরে রাখতো, মারতো বেশি আরো।
আমাদের। মানে আপনার মা আগের বিয়ে নিয়ে খোঁটা দিত আপনার বাবাকে, বাবা খোঁড়া দিত, খারাপ খারাপ কথা বলতো। তো এটাই আপনার মনে পড়েছে যে আপনার ক্ষেত্রে ওই একই ঘটনাই ঘটলো। মানে আমি দ্বিতীয় বিয়ে আর করবো না, বিয়ে জীবনে করলে একটাই করবো। আচ্ছা, ওকে, বুঝতে পেরেছি। তাই এবং কি খারাপ ব্যবহার করতাম আব্বুর সাথে, আর আব্বু মারতো, আমাদের মারতো, আমার আম্মুকে মারতো। আচ্ছা, তাই আমি সবসময় ভাবতাম যে না, বিয়ে একটা করবো জীবনে, 2টা বিয়ে করবো না, তাহলে আমার সংসারে এরকম হবে না। তাই যখন ছাড়াছাড়ি হয়ে গেল আমি চিন্তা করলাম যে প্রথম বিয়েটাই আমার এই অবস্থা, আমার জীবনটা কত কষ্টের আছে। তা ওখান থেকে দেশে যাই, আবার দেশে যাইয়া আমি কি করি, একটা গরু চুরি করি আমাদের নিজের, মানে আমি ঢাকা আর দেশে ভালো লাগে না আর। তা এটা ভেবে আমার একটা গরু বিক্রি করে আমি চলে এসেছি ঢাকাতে। আচ্ছা, আমি তখন এটা গার্মেন্ট চাকরি নিই, ওখানে 2 মাস চাকরি করে তারপরে এই দেশের যার সাথে আমি চলাফেরা করতাম, আমার কাকা ছিল, সে আমাকে এক টাইমে বললে যে আমি তো ওই জায়গায় খুব কষ্টে আছি, আমাকে নেই। তাই আমি ওই জায়গায় বাসা রেখে তাকে নিয়ে আসি, তাকে নিয়ে এসে একটা রুম নিই, তার সাথে আমি থাকি। তখন আমি সে চাকরি রাজ্যগলি চাকরি করে কাজ করে, আমি রাজ্যগলি কাজ করি। ওখানে বাড়িওয়ালা মেয়ের সাথে আমার সাথে সম্পর্ক হয়, মানে সবাইতে আমি নামাজ পরে ঘুমাইছি, বিকালবেলা পরদিন উঠছি। তো বাড়িওয়ালা মেয়ে আমাকে বলে যে এই করছে, রুবেল ভাই আপনি কালকে নামাজ পড়ে কী চাইছেন? আমি বলি কী চাইছি, অনেক কিছু চাওয়া যায়। না আচ্ছা বলেন। আমি কই না, আপনি কী চাইছেন? পরে এক পর্যায়ে সে আমাকে বলে আপনাকে চাইছি। আমি কখনো ভাবি না যে সে আর আমার সাথে সম্পর্ক হবে। সে বাড়িওয়ালা মেয়ে, সে আমার সাথে একটু বয়সেও বড় হবে এবং দেখতেও অনেক সুন্দর, ভালো, তাই তার সাথে সম্পর্ক হয়ে যায়। সে যখন বলে আপনাকে চাইছি, আমি বলি তোমাকে চাইছি, এই কই না আমি আসি, তার সাথে সম্পর্ক হয় পর অনেক কিছু হয়। তাই এরকম দিনগুলো যায়, ওখান থেকে চলে যায় আবার আমি মুন্সিগঞ্জ যাইয়া একটা নাম্বার, আমাদের 10টা-15টা বন্ধু-বান্ধব একটা নাম্বার লইয়ে সবাই আর কি রং নাম্বার, সবাই চেষ্টা করে ভালো প্রেম করার জন্য, কেউ পারতেছে না। তাই আমি এক পর্যায়ে বলি নাম্বারটা আমাকে দে, আমি দেখি কি করা যায়। তাই নাম্বার দেওয়ার পরে আমি ওই মেয়েটার সাথে সম্পর্ক হয়ে যায় আমার সাথে, তার 2টা বাচ্চা থাকে। তাই বাচ্চা থাকে বলতেন, তার সাথে আপনি জানেন কিভাবে? সে বলে আমার 2টা বাচ্চা আছে। মানে প্রথমেই বলে নাকি সম্পর্ক হওয়ার পরে? প্রথমেই বলে যে আমার 2টা বাচ্চা আছে, ছোট ছোট। আচ্ছা, বাচ্চা যখন আছে বন্ধুত্ব সম্পর্ক, বন্ধু থেকে ভালোবাসা, মানে অনেক কিছু হয়ে যায়। তাই হওয়ার পর তখন এক পর্যায়ে তার স্বামী আর কি, তারা বড় লোকই, তার স্বামী মুদির দোকান দেয়, কিন্তু তার স্বামী কালো মুদির দোকান দেয়, তাকে তেমন একটা করে না, সারাদিন বাইরে থাকে। তাই তার সাথে আমার সম্পর্ক হওয়ার পর সে আমাকে বলে যে আমরা কি করবো, পলাই যাবো। মানে এক পর্যায়ে সে চাঁদপুর আসে একটা পিকনিকে। তাই পিকনিক আসার পর আমাকে বলে যে তুমি আমার সাথে, আমি তো চাঁদপুর যাবো, 5-6 দিন ধরে দেখা হবে না, কথা বলতো না। আমি কিভাবে থাকবো? তাই তুমি কখন চাঁদপুর যাবা ট্রলারে? কারণ ওই দুপুরবেলা যাবো। তাছাড়া দুপুর যখন ট্রলার বা আমাকে বলবা। তো সে ট্রলার থেকে যখন 2টা বাজে ওঠে, তখন আমি নদীর সাঁতরাইয়া নদীর মাঝখানে আসি, যে নদী থেকে লঞ্চ চলে, বরিশালের লঞ্চগুলো সদরঘাটে আসে, ওই নদী মুন্সিগঞ্জ থেকে মাঝখানে চলে আসি তার সাথে দেখা করার জন্য। সে ট্রলারে চাঁদপুর যাবে। মানে দেখাটা এই প্রথম দেখা না? দেখা আরো হয়েছে, আর দেখা হয়েছে, অনেক জায়গায় কথা হয়েছে। তাই মাঝখানে চলে গেলেন কেন? হ্যাঁ, মাঝখানে চলে গেছি মানে একটু দেখার জন্য। সে 4-5 দিন থাকবে না এই জায়গায়, সে চাঁদপুর পিকনিকে গেছে। ওকে। তাই আমি তাকে, আর 2 বাচ্চার মা। হ্যাঁ, 2 বাচ্চার মা। আর তারে মানে মাঝখানে যাওয়াটা হচ্ছে তার মানে আবেগটা বাড়ানোর জন্য, তার কতটা ভালোবাসি আমি, এটা বোঝানোর জন্য। তা নদীর মাঝখানে চলে যায়, তার সাথে নদীর মাঝখানে আমার দেখা হয়, সে সলারে মানে চোখে চোখে কথা হয়, কিন্তু সে তো আমাকে বলতো না, তার স্বামী লগে। তার জন্য মাঝখানে যখন আবার ফিরে আসা দিয়ে, তখন আমি মনে করি আমার জীবনটা মনে হয় এখানেই শেষ। তখন আর সাঁতরে আসার মতন ক্ষমতা নাই। তারপর আমি কোনোভাবে, নদী ছিল এটা? হ্যাঁ, কোন নদী এটা? মুন্সিগঞ্জে যে মুক্তারপুরে একটা ব্রিজ আছে। আচ্ছা, ওই ব্রিজ, ওই নদীটা বিশাল নদী, মোটামুটি অনেক বড়। আচ্ছা, তাই সাঁতরে আসি ভালোই, যার টাইমে আমার খুব কষ্ট হয়, তারপর যাই। তারপরে সাথে আমার কথা, তার সাথে আমি মেসেজ করতাম, মেসেজে কথা হতো এবং ফোনেও কথা হতো। অলরেডি মানে 24 ঘন্টায় কথা বলতাম তার সাথে। এই মেসেজটা কথা, আমার একটা খালাতো বোন ছিল, বিথিগণের নাম, আমার বয়সের ছোট, সে আমার বন্ধুর মতো, তার সাথে কোনো ভালোবাসার সম্পর্ক ছিল না, বন্ধুর মতন। মানে আমি লেখাপড়া করিনি, মেসেজ পড়তে পারতাম না, লিখতে পারতাম না। ওর কিছু খাওয়াইতাম, এবিধা মেসেজটা লেখাইতাম, পড়াইতাম, ওই লিখে দিত, ওই পড়ে দিত। আমি তো খালতো ভাই, আমার কথা তো শুনতে হবে, আমি বড়। আচ্ছা, ওর কোনো জায়গায় অপরাধ নেই। ওর সাথে ওই মেয়েটার সাথে কথা হয়, মেয়েটার নাম থাকে সাথী। সে বলে যে পিকনিক করে এসে আমরা পলাই যাবো। কোথায় যাবো? আমি নিয়ে বরিশাল চলে যাবো। তো বরিশাল গেলে আমাদের কেউ খুঁজে পাবে না। তার ঘরের স্বর্ণ থাকে, তার বিয়েতে দেয় তার বাপ মায়, এবং টাকা পয়সা থাকে, ওগুলো নিয়ে সব কিছু নিয়ে চলে আসবে আমার সাথে। মানে বিষয়টা হচ্ছে এরকম যে সে আগের সংসারটা ছেড়ে দিবে, হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে আপনার সঙ্গে সংসার করবে। হ্যাঁ, ডিভোর্স কখন কি দিবে সেটা কোনো কথা না, সংসার করবে, আপনি আপনার সঙ্গে পলাই যাইতে লিখছে। তারপরে পরেরটা পরে, আচ্ছা, ওটা নিয়ে ভাবি না তাকে। আপনি কি করতেন, কোথায় থাকতেন, কি করেন না করেন কিছু জানতো এই সময়? হ্যাঁ, সব জানতাম, আমি শুনতে থাকি, সব জেনে শুনে। মানে আপনাকে বিয়ে করার প্ল্যান করছিল সে নাকি? হ্যাঁ, আমাকে দেখে তারা অনেক ভালো লাগে, তারা অনেক কথা থাকে, দেখা হয়, কথা হয়, তার ভালো লাগে। তাকে আমাকে পর্যা জিজ্ঞাসা যে আমাকে কেমনটা লাগে, যতটা ভাবছি তার চেয়ে বেশি মানে ভালো লাগে। তো চাঁদপুর থেকে আসে কবে, কালকে আমরা চলে যাবো, রাত্রে কথা হয় যে কালকে সে আমার কাছে আসবে, কালকে আমরা বরিশাল যাবো।
তাই সকালে আমি ফোন দিই, ফোন বন্ধ, ফোন আর খোলা পাই না। এরকম করতে করতে দুপুর চলে গেল। তখন আমি বলি, মানে নিজের মনে মনে বলি যে না, এর সাথে যদি কথা না হয়, মানে কথা ফোন যদি না রিসিভ করে, না খোলে, কথা না, তখন সেই পর্যন্ত আমি ভাতও খাবো না, পানিও খাবো না, কিছু খাবো না। এটা মনে মনে আমি বলি। তো এক পর্যায়ে 3 দিন ধরে আমি না খাই থাকি। 3 দিন পর সে অন্য নাম্বার থেকে একটা ফোন দেয়। আচ্ছা, তাই আমি শুধু সিগারেটই খাইয়ে থাকি 3 দিন। 3 দিন একটা অন্য নাম্বার থেকে, একটা রবি নাম্বার থেকে ফোন দেয় যে দেখো। তখন আমি তাকে বলি আমার নাম আকাশ। সে আমার আকাশ নামে চিনে। তা আকাশ নামে চিনে, তা আকাশ দেখো এই সব কিছু জেনে গেছে। কেমনি জেনে গেছে? সে আমার মোবাইল হাতেই মেসেজ পেয়েছে। আচ্ছা, মানে আমার মেসেজগুলো সে পাইছে। মানে ওর হাজবেন্ড? হ্যাঁ, হাজবেন্ড পেয়ে গেছে। নিয়ে আমার তার বাপের বাড়ির পাশেই ছিল। তো তাকে আটকে ফেলাইছে, মোবাইল টোবাইল নিয়ে, সবকিছু নিয়ে আটকে। সে একটা বান্ধবী নাম্বার দিয়ে ফোন দেয়। তো ওদিনকে আমার সাথে কথা হয়, আর কোনোদিন কথা হয় না। ওটাই লাস্ট কথা, ওটাই লাস্ট কথা আমার সাথে। ওটা বলে রেখে দেয়। তা জানি না সে আমার সাথে বেইমানি করছে না সত্যিকারের কথাটা বলছে, আদৌ পর্যন্ত আমি জানি না। এবং তার সাথে দেখা করতে তার বাড়িতে যাই না, কারণ এক পর্যায়ে তার বাড়িতে গেলে তার কিছু পোলাপাইনে আমাকে ফলো করে। ওই ভয়তে আমি আর কোনোদিন যাইনি। তাই না যাওনে, তাই আমি ভাবি যে অনেকটা কষ্ট পাই। আমি চাকরি বাকরি ছেড়ে দিই, খাওয়া দাওয়া ছেড়ে দিই, মানে একটা মাস এরকম চলে যায়, মানে খুব কষ্টে শুকিয়ে যায়। একবেলা খাইলে 2 বেলা খাই না। আমাকে আমার বন্ধু বান্ধব বলে কিরে সাকিব খান, আমাকে সবাই মানে সাকিব খান বা অন্য অন্য হিরো করে ডাক দিত। ঠিক আছে, মানে আমি চলাফেরা অন্য রকম গেট আপ ছিল, তখন তো আমি ইনকাম করতাম। ওকে, এই চলাফেরা গেট আপ অন্য রকম ছিল, ভালো পোশাক পরতাম, ভালো একটা গেঞ্জি পরতাম, ভালোভাবে চলতাম, এরকম। যেন আমাকে মেয়েরা সবসময় ফলো করে, আমি এটা ভাবতাম। আর মেয়েদের সাথে আমি দুর্ব্যবহার করতাম না, ভালো একটা ব্যবহার করতাম, যে মেয়েটা জানি আমাকে ভালো জানে। এক পর্যায়ে আমি কী করি, ঘুমিয়ে একটা নাম্বার, ঘুমিয়ে কি মানে শুয়েছি, শোয়ার পরে 11টা সংখ্যা নিজে আর কি উঠে ফোন দিই। ফোন দেওয়ার পরে চিন্তা করি যে ওটা তো রং নাম্বার প্রেম করছি, একজন নাম্বার দিছে, আমি রং নাম্বার প্রেম করছি, দেখি আমি নিজে ইচ্ছা রং নাম্বার প্রেম করতে পারি কি না। রং নাম্বারটা মেয়ের সাথে সম্পর্ক হয়। তা মেয়েটা আমাকে অনেকবার ফোন দেওয়ার পরে পরদিন আমি রিসিভ করার পরে তাকে আমি সত্য কথায় বলি, দেখেন আমার সাথে এরকম একটা ঘটনা ঘটে গেছে, একটা মেয়ের সাথে সম্পর্ক করতাম, এটা তো আমি এখন নিঃস্ব হয়ে গেছি। তা আমি উঠে ফোন দিছি, আচ্ছা আপনাকে বিয়ে হয়েছে মুখ এরকম এক পর্যায়ে বলে তাকে আমি প্রস্তাব দিই, প্রেম করার প্রস্তাব দিই, যে সে আমাকে ভালোবাসতে পারবে কিনা। সে বলে আমাকে 2 দিন সময় দিতে হবে। ওকে, তা 2 দিন সময় নিয়ে 2 দিন পর আমাকে বলে হ্যাঁ আমি পারবো। দেখা নেই, জানা নেই, শোনা নেই, এরকম প্রস্তাব দিয়ে দিলেন? হ্যাঁ, জি। আর সেও রাজি আমার কথা শুনে। আমি সব তাকে খুলে বলি, যেটা মেয়েকে ভালোবাসতাম, তার জন্য আজকে আমার এই পরিস্থিতি, চাকরি বাকরি ছেড়ে আমি নিঃস্ব হয়ে গেছি। তা সেও রাজি হয়ে যায়। তা রাজি হওয়ার পর তার সাথে আমার সম্পর্ক হয়। তা সম্পর্ক তার সাথে এতটা কথা বলতাম, মানে ওই মেয়েটার সাথে যতটা কথা না বলতাম, তার সাথে বেশি কথা বলতাম, জানি সে জানি আমার হাত থেকে না যায়, এই ভয়টা কাজ করতো যে একটা মেয়ে আমার সাথে সম্পর্ক চলে গেছে, এদের না যায়। তার সাথে সম্পর্ক হয়, 10 রোজাও নেই, সম্পর্কটা হয়। ওকে, তা এর ভিতরে আমার বাবা মাকে তার বাড়ি, মেয়েটার নাম কি ছিল? মেয়েটার নাম ছিল মণি। তাই মেয়েটার ঠিকানা নিয়ে আমার আব্বু আম্মুকে পাঠাই মেয়েটার বাড়িতে। ঈদের পর, রোজার ভিতরে যাবে না তারা, ঈদের পর যাবে। আমি কিছু তখন আমি অপারেটর হই, তখন আমার বেতন থাকে 10,000 টাকা। 10,000 টাকা বেতন থাকে, তখন আমি অপারেটর হই। তাই আমার আব্বু আম্মুকে পাঠাই মেয়েদের বাড়ির ঠিকানা নিয়ে। তা তারা ওই বাড়িতে যায়, তার মেয়েটা দেখার পর মেয়েটাকে আমাকে পরে বাড়িতে এসে আমি মানে তাকে জিজ্ঞেস করি যে কেমন। তো তারা বলে মেয়েটা ঠিক আছে, দেখে। আমি মেয়েটাকে দেখিনি, কিন্তু মেয়ে আমাকে দেখে নেয়। আমার আব্বু আম্মুর পাড়ায় তারা বলে যে মেয়ে ঠিক আছে, দেখতে ভালো, সুন্দর মুন্দর, কিন্তু আর্থিক অবস্থা ভালো না, তারা খুব গরিব, মাটির ওয়াল, তাদের ঘরটা মাটির, উপরে শুধু টিন। জি, কিন্তু আমাদের তো ওই অবস্থা না, আমাদের তো মোটামুটি ভালো। তা আমার বাবা বলছে যে আমি কোনো দিন একটা মানুষ নিয়ে আমি ওই জায়গায় বসতে পারবো না, ওই জায়গায় কিছু করতে পারবো না, বেয়ে যেতে পারবো না, এই জায়গায় আমি রাজি না। তাই মেয়েটা আমার এক পর্যায়ে বলে যে ভালো কি তুমি একাই বাসো আমাকে, আমি তোমাকে ভালোবাসি না, তোমাকে আমি জান প্রাণ দিয়ে ভালোবাসি, তুমি যদি আমাকে ভালোই বাসো, মানে এটা ঈদের পরে বলে, ভালোই যদি বাসো তা আমাকে কালকে আসো। এটা কথাটা বলে রাত 8টা বাজে, যে কালকে আমাকে নিতে আসো, আমি তোমার জন্য আমাকে বিয়ে দিয়ে দেবে। মানে এক পর্যায়ে আমার বাবা মা, ওই মেয়ে বাবা মার সাথে কথা বলে, যেন সম্পর্ক না হয় ওইভাবে, মানে চাওয়া পাওয়া থাকে তাদের ভিতরে। ওকে, মানে আমার আব্বু আম্মু বেশিটা করে চায় যে আমাকে টাকা দিতে হবে, পয়সা দিতে হবে, যৌতুক মতুক, মানে সম্পর্ক যেন না হয়। এই জন্য ওগুলো শুনে মেয়ে আমাকে বলে তুমি যদি আমাকে সত্যি ভালোবাসো তা আমাকে নিতে আসো। কবে? কালকে। কোথায় আসবো? বরিশাল নতুল্লা বাস, ওখানে আসো। তা আমি রাত 8টা বাজে বলো, রাত 8টা বাজে আমি 20,000 টাকা এমনি ভাবে ম্যানেজ করি। ওকে, ম্যানেজ করে তারপর চলে যাই। 5টা বাজে, 4টা বাজে না আমি বরিশাল, আমি মেয়ে 5টা বাজে আসে। এর ভিতরে আমার খালার কাছে আমি বলি যে খালা কি করবো, খালায় বলে তুই বাড়িতে নিয়ে যাস, তা তো বাবা তোর ফালাইতে পারবো না, মান সম্মানের ভয় তোদের বিয়ে দিতেই হবে বাধ্য হয়ে। তাই এই জিনিসটা শুনে আমি ওকে নিয়ে যাই। তো ও 5টা বাজে, আমি 4টা বাজে আমি বরিশাল, ও 5টা বাজে। ওকে বলে আমি নানা বাড়ি নিয়ে যাবো, কিন্তু ওকে বলি না যে আমার বাবা আমাদের বাড়িতে নিয়ে যাবো, আর আমার নানা বাড়ির কথা বললে নিয়ে যাই। তো
তা দেখে প্রথম দেখাতে আমি খুব পাগল, মানে খুব পছন্দ হয়েছে। ওকে আমি জিজ্ঞেস করি আমাকে পছন্দ হয়েছে, হ্যাঁ পছন্দ হয়েছে। আমার চেহারা তখন অনেক ভালো থাকে, তাই ওকে পছন্দ হয়েছে। খুবই ভালো লাগছে ওকে দেখে আমার, যে জীবনে যাই করছি, একটা মেয়ে আমার বিয়ে হয়েছিল আমার, তাই এটা ওটা করেছি, তাই এখন জায়গায় পাইছি একে নিয়ে আমি যা সারা জীবন ঘর করবো, মানে আমার খুব পছন্দ হয়। তাই নিয়ে যাই, সকাল দিয়ে উঠি, বিকালে রাত্রে আমাদের আব্বু কাজী অফিসে নিয়ে যায়, কাজী অফিসে কাজী বাড়িতে নিয়ে যায়, কেউ জানি না জানে, এভাবে নিয়ে যাই আমাদের বিয়ে পড়ায় দেয়। বিয়ে পড়ার পরে ওকে থুয়ে 3 দিন থাকি এই জায়গায় আমি বাড়িতে। 3 দিন পরে আমি আবার আসি, কারণ আমার চাকরিটা নাহলে চলে যাইব। তা আসার পরে ও 2 দিন পর আমার ফোন দিয়ে বলে, কয় এ জায়গায় আমি আসছি কার জন্য। আমি কই কার জন্য মানে আমার জন্য। কয় তুমি আমাকে রেখে চলে গেছো, তা আমি কাজ নিয়ে থাকবো, কীভাবে থাকবো। তা আমার ফ্যামিলি তো রাজি না বিয়ে করার জন্য, তাই আমার ফ্যামিলি কিছু মানে কথাবার্তা বলতো, ওইগুলো আর ভালো লাগতো না। তাই এই শুনে ওই কথাটা আমাকে বলতো না তেমন একটা, তাই বলতো যে আমি কি নিয়ে থাকবো, তুমি আমার সাথে চলে গেছো। তাই কথা শুনে আমার খুব খারাপ লাগে। তাই আমি নগদ কী করি, বাসা নিই, বাসা নিয়ে ওরে নিয়ে আমার ইচ্ছা ছিল যে বাসাটা আমি সুন্দর করে সাজাবো, সাজাইয়ে পরে তারপরে আরে আমি দেশ থেকে নিয়ে আসবো। তাই এর আগেই সাজানোর হয় না, কিছুটা মাল জিনিস কেনা হয়, কেনা হওয়ার পরে আরে আমি পরদিন যাই নিয়ে আসি। নিয়ে এসে আমার বাপে যায় কী করতে, ধান কাটতে কোলায়। আমার বাবার সাথে দেখা হয় না বইতে, যে তার নিয়ে থুই আবার আনতে গেছি কিনা কিছু বলে, বাট সময় তখন আমাকে মারতে, তখন একটা অন্যান্য করলে আমার আব্বু আমাকে মারতে। আমি কিন্তু একটা করে 2টা বিয়ে করা হয়েছে, তখন আমাকে মারতে। তাই আমি কিছু প্রতিবাদ করতাম না, সে তো আব্বু, প্রতিবাদ করার সুযোগ থাকলেও মানে ভয় তো করতাম না, তো আমার আব্বু। তাই কী করতাম, ওকে নিয়ে আমি চলে আসার পরে ঢাকাতে আসি, এসে বাসায় উঠি। ওসে আমাকে দিনগুলো ভালোই যাচ্ছে, অনেক সুন্দর যাচ্ছে, সুন্দর দিনগুলো যাচ্ছে। বর্তমান এক পর্যায়ে মনে করেন আমরা দুজনের সিনেমা দেখি, ঘুরতে যাই বা কিছু খেতে যাই বাইরে, সবসময় মানে খুব আনন্দে প্রেম করে বিয়ে করছি। ওকে ভালো লাগে, আমাকেও ভালো লাগে, এটা চিন্তা ভাবনা করে। তাই কোনো ঝগড়াঝাটি থাকে না আমাদের ভিতরে, তাই ঝগড়াঝাটি থাকে না। ওই যে খালাতো বোন আমাদের মেসেজ পড়তো, ওর সাথে প্রেম করেছি, তখনও আমার খালাতো বোন আমাকে সাহায্য করতো, ওর মেসেজ পড়তো বা ওকে মেসেজ পাঠাইতাম, ওইগুলো লিখতো। তাই একজন মানুষে একটা কথা বলে লাগাই দিয়েছে, খালাতো বোনের সাথে সম্পর্ক ছিল, ওই কথা ওরে বলে, তো ওটাও বিশ্বাস করে। ওটা নিয়ে একদিন আমার সাথে দ্বন্দ্বও লাগে, ওর সাথে ঝগড়া হয়। তো ঝগড়া হওয়ার পর তখন ও আমার একটা মানে যে ফ্রিটা বসে, ফ্রিটা পাক্কা মারে আমার শরীরে, আমরা ওয়াইফ। আকাশ, আমরা এখানটা থেকে ফিরবো ছোট্ট একটা বিরতির পর। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন সিক্রেটস, ঢাকা FM 90.4-এ। এই ফাঁকে প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে জানিয়ে রাখছি, ইতিমধ্যেই শুরু হয়েছে রেডিও আম্বার 102.4 FM-এ আমার একটি নতুন শো, যে অনুষ্ঠানটির কথা হয়তো বা অনেকেই জানেন, মাইক্রোফোন টেস্টিং 1024, যেখানে বাংলাদেশের ছড়িয়ে ছিটিয়ে থাকা অসম্ভব প্রতিভাবান শিল্পী যারা আছেন, যারা কোথাও কোনো ফ্লোর পান না কিন্তু খুব ভালো গান, তাদের সুযোগ ঘটছে একটা অনুষ্ঠানে, একটা এপিসোডে নিজেকে প্রকাশ করবার। আপনি যদি খুব ভালো গান করেন এবং আপনি যদি মনে করেন এই অনুষ্ঠানটিতে আপনি অংশগ্রহণ করবেন, তাহলে এই নাম্বারটিতে ফোন দিতে হবে এবং নাম্বারটিতে ফোন দিয়ে ফোন থেকে আপনি যে নির্দেশনা পাবেন সেই অনুসারে আপনি কাজটি করবেন। ফোন নাম্বারটি হচ্ছে 09611001024। আমি বাংলায় বলছি এবং ধীরে ধীরে বলছি, 096101001024। এই নাম্বারটিতে ফোন দিয়ে আপনি নির্দেশনা অনুসারে আপনি কাজটি করবেন। আর এমনও হতে পারে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সারা বাংলাদেশ আপনাকে অন্যভাবে চিনবে। সো অপেক্ষা করছি আপনার, এখানে উপস্থিত হবেন ভেরি স্পেশাল গেস্ট। হয়তো ইউটিউবে গেলে আপনারা কিছুটা হলেও বুঝতে পারবেন যে কেন স্পেশাল বলছি। আমাদের ইউটিউবের ঠিকানা হচ্ছে www.youtube.com/dfm904। সাবস্ক্রাইব করতে ভুল করবেন না প্লিজ। হ্যাঁ, যেখানটায় ছিলাম, আকাশ, আমি ওই বয়টা সবসময় কাজ করতাম, যে ও তো খুব জিদি, ওকে তো কিছু বলা যাবে না, কোনো সময় মারা যাবে না, কিছু বলা যাবে না, তা তো খারাপ আচরণ করবে। কারণ এটা ভাবতাম, আম্মু আমার আব্বুর সাথে খারাপ আচরণ করতো 2টা বিয়ে করার কারণে, তাই মানুষের কাছে খুব লজ্জাম। তাই এই জন্য আর আমি কোনো অন্যায় করলেও খারাপ বলতো না। 2টা মোবাইল ছিল, মোবাইল 2টা ভাঙে লাইছো, ওর একটা আমার একটা, ও 2টা ভাঙে লাইছো, তখন মোবাইল ইউজ করি না, এভাবে যায় দিনগুলা। তাই আমার বাচ্চা আসে ওর গর্বে তখন। আচ্ছা। তাই এর ভিতরে আমি একটা অসুস্থ হয়ে পড়ি, আমার পুরো শরীরের রক্ত নষ্ট হয়ে যায়। অসুস্থ দেখাতে আমি ডাক্তার দেখাই কিছুই, মানে ডাক্তার বুঝি না, মানে এমনি ডাক্তার দেখায় কিছু বুঝি না। অনেক টাকা চলে গেছে, 20,000 টাকা মানে চলে গেছে, কিন্তু ওষুধ খেয়ে কোনো কিছু বুঝতে আসি না। তা না বোঝার কারণে এই দেখাই সরকারি হাসপাতালে যাই, সদর হাসপাতালে যাই, সেখানে মনে করেন এই চেক আপ করাই। তা সেখানে ধরা খায় আমার শরীরের রক্ত নষ্ট হয়ে গেছে। রক্ত নষ্ট হলো কিভাবে? রক্ত নষ্ট হয়ে যায় কীভাবে হয় তা আমি জানি না, নষ্ট হয়ে যায়। রক্ত নষ্ট হবে, আমরা অসুস্থ হয়ে পড়ি, শরীরের ভিতরে সবসময় আগুনের মতন গরম থাকতে, আবার এক সময় দেখা যায় বরফের মতন ঠান্ডা হয়ে যেত, কাজবাজ করতে পারতাম না, শুধু সারাদিন শুয়েই থাকতাম। 1 মাস আমি বিছানায় ছিলাম,
কেউ বলে না যে আমি বাঁচবো, এরকম পর্যায়ে ছিলাম। তা ওই পর্যায়ে এর আগে আমার যখন সুখী সংসারটা হয়, যখন আমরা ঘুরতে ঘুরতে যাই, ওই সময় আমার ওয়াইফে একটা কাজ শেখে, কাজ বলতে জাল সিলিন্ডার শেখে, জাল সিলে। ওখানে শুধু ফ্যাক্টরি, জালের ফ্যাক্টরি মুন্সিগঞ্জ, আর কোনো ফ্যাক্টরি নেই। তো জালে ওই কাজটা শেখে একজনের সাথে। তখন আমি অসুস্থ হয়ে ঘরে থাকি, ওই কাজ সে যখন চাকরিতে দেয়, 1 মাস চাকরি করে আমার জন্য। 1 মাস আমি ঘরে বসে থাকি, 1 মাস চাকরি করে। তাই এর ভিতরে আমার একটা কোম্পানি আমাকে কিছু অ্যাডভান্স টাকা দেয়, সে ডাক্তারখানায় নিয়ে যায়, সে ডাক্তার দেখায়। তা মাত্র 200 টাকা ওষুধে আমি ভালো হয়ে যাই। এখানে আমি 20 থেকে 25,000 টাকা চলে গেছে আমার ওষুধে ভালো হই না। মাত্র সরকারি হাসপাতালে 200 টাকা দেয়, ওষুধ খেয়ে মানে ভালো হয়ে যায়, মানে 200 টাকা ওষুধে ভালো হওয়ার পরে এর মধ্যে আমার ফ্যাক্টরি বন্ধ হয়ে যায়। মানে শুধু আমার ফ্যাক্টরি না, সব ফ্যাক্টরি বন্ধ হয়ে যায়। মানে সরকারিভাবে এটা অবৈধ জালটা, সব ফ্যাক্টরি বন্ধ হয়ে যায়। আমাদের একটা অভাব দেখা যায়। আমি তো অসুস্থ থেকে উঠছি, আমাদের 2 মাসে ঘর ভাড়া বাইজে যায়। তখন কি করবো? আর আমার শ্বশুরবাড়ি থেকে আমি সাহায্য পাইতেছি না, এবং আমার ফ্যামিলি থেকেও সাহায্য পাইতেছি না, কোনটাই পাইতেছি না। তখন আমার খালারে বললাম, খালায় বুঝাই আমার আব্বুকে বললো, আব্বু তারপর আমাকে নিতে আসে। নিতে এসে ওখানে 5,000 টাকা মতন দিনা থাকি। ওই 5,000 টাকা দিনা দিয়া মানে অল ভাড়া বড় মিলাইয়া 5,000 টাকা মতন যায়। বরিশাল যাইতে যে খরচা হয় ওটা মিলাইয়া 5,000 টাকা মতন যায়। তাই আমাকে নিয়ে যায়। নিয়ে তখন ধান কাটার সময় হয়, ওই টাইমে আমরা দেশে যাই। তো দেশে যাওয়ার পর ধান কাটার সময় তখন ভালোই ছিলাম, ধান কাটতাম আব্বুর সাথে। মানে দেখা জায়গায় মানুষদের ধান কাটাইতো, ওই জায়গায় আমি গেছি, মানুষ লয় না, আমি ওই মানুষের কাজটা আমি করতাম ওরকম। যখন ধান কাটা হয়ে যায়, সব কাজবাজ হয়ে যায়, তখন আমার সাথে খারাপ ব্যবহার করা শুরু করে আমার ফ্যামিলি। শুধু আব্বুই না, আমার 2টো বোন আছে, বোন বা আমার আম্মু বা আমার দাদা দাদি এখনও বেঁচে আছে, তারাও মানে সবাই একটু খুব খারাপ চোখে দেখে আমারে। খুব ঝগড়া, প্রতিদিন ঝগড়া লেগে থাকে। তো ঝগড়া লেগে এক পর্যায়ে আমার শ্বশুর আসে আমাকে নিতে। তো নিতে আসার পর আমি বলি না, ওখানে আমার ভালো পোশাক থাকে না, মানে ভালো পোশাক থাকে না, ভালো চেহারা থাকে না, এই জন্য আমি শ্বশুরবাড়িতে যাই না। তা আমার ওয়াইফে শুধু পাঠায় যে তুমি যাও, আমি তোমাকে আনতে যাব। সে যায়, যাওয়ার পর সে কিছুদিন পরে সে চলে আসে আবার একা, অনেক দূর। আমার বাড়ি থেকে আমার শ্বশুরবাড়ি 300-400 টাকা ভাড়া লাগে। মানে বরিশাল থেকে ঢাকা যেত ঘুন অত দূর আমার শ্বশুরবাড়ি আমাদের বাড়ি থেকে। এই আমার ওয়াইফ চলে আসার পরে এখন ওই প্রতিদিন ঝগড়া লেগে থাকে আমাদের ভিতরে। মানে আমি আর আমার ওয়াইফ আর আমার ফ্যামিলি সবাই এক। এই ঝগড়া লাগার পর কাজ তো শেষ হয়ে গেছে, ধান কাটা শেষ হয়ে গেছে, এখন আমাকে প্রয়োজন না। তাই আমি তো ছোটোকালেতেই আমার ফ্যামিলি থেকে ভালোবাসা পাইতাম না, তাই খুব কষ্ট। এমনিতে আমার ফ্যাক্টরি কিছু ফ্যাক্টরি খুলে আমি খবর নিই যে কিছু ফ্যাক্টরি খুলতে আছে। তাই আমি ওখানে মনে মনে ত্যাগ করি যে টাকা কি একটা জিনিস। আজকে আমার কাছে টাকা নেই, আমার ফ্যামিলি আমার সাথে এতটা দুর্ব্যবহার করতে আছে। আমার একটা মানে সামনে আমার একটা খুশির দিন, বাচ্চা হবে, তাই দুর্ব্যবহার করে। এগুলো শুনেও তারা আমাকে মানে ভালো একটা ব্যবহার করে না আমার সাথে। তাই আমরা কী করি, শ্বশুরবাড়ি যাই। তো শ্বশুরবাড়ি যাই এমন পর্যায়ে কি বলবো, যে পোশাক আশাক পরে আমি কখনো চাকরি করিনি, সেই পোশাক আশাক পরে যাই, শ্বশুরবাড়ি আমার যেতে হয়। আচ্ছা। তা যাওয়ার পরে শ্বশুরবাড়ির মানুষের অনুষ্ঠান যখন যাই, তখন চাচতো শাশুড়ি মাসুড়ি তারা বলে আমার ওয়াইফেরে যে আচ্ছা মনে কি তো দেওয়ার নাকি। তারা এই প্রথম দেখে, আমি প্রথম আমার এই শ্বশুরবাড়ি যাই। আমাদের বিয়ের বয়স কিন্তু 1 বছর মতন হয়ে যায়, কিন্তু এই শ্বশুরবাড়ি প্রথম যাই। তাই কিছু নিতে পারি না শ্বশুরবাড়ি, খুব একটা অভাবে। আমার সংসার থেকে কিছুই দেয় না, মানে ফ্যামিলি থেকে 10 টাকাও আমাকে দেয় না। তাই আমি যাই, যাওয়ার পরে চাচতো শাশুড়ি শ্বশুরি বলে যে আচ্ছা মনে কি তো দেবর না তোকে আগায় দিতে আসতে। মানে আমি এই পর্যায়ে যাই, আমি তো অসুখগুলো চেহারা নষ্ট হয়ে যায়। তাই এই পর্যায়ে আমি দেশে যাই ধান কাটি, তাই সারাদিন কাজ করি, তাই চেহারা তো থাকেই না, একদম মানে বদলার মতন। তাই কী করি, যাওয়ার পর শ্বশুরবাড়ির মানুষ এরকম বলে। তা আমার খুব নিজের কাছে খারাপ লাগে যে মানুষ আমি যেরকম ছিলাম, মানুষ একটা মেয়ে আমাকে একবার দেখতে, একবার তাকাইলেও তাকাইতে, চেহারা এত ভালো ছিল আমার। আজকে এই পর্যায়ে আমাকে বলে মানুষে যে তোর দেবর নাকি এটা সেটা। এটা সবই টাকার জন্য। মানে আমি টাকাটা চিন্তাম না, যদি বেতন পাইতাম, যখন স্যালারি পাইতাম আমি তখন একাইতে পাইতাম, 2 হাতে উড়াইতাম। মানে 2 দিন পর টাকাটা আমার কাছে থাকতো না, মানে টাকাটা নষ্ট করতাম। কি খাইতাম, মানে ভালো পোশাক কিনতাম, ভালো খাওয়া খেতাম, মানে মাসের বাজারটা একসাথে করে নিতাম, সারা মাস আমার হাত খালিই থাকতো, এভাবে যেত। তাই আমি কী করতাম, ওই জিনিসটা ভাবতাম। ভাবার পরে ফ্যাক্টরি খুলে শ্বশুরবাড়ি 1 সপ্তাহ থাকি। 1 সপ্তাহ থাকার পরে শ্বশুরবাড়ি থেকে শুধু আমার একটা প্যান্ট একটা শার্ট দেওয়া হয় ওই টাইমে, আর কিছুই দেয় না তারা। তাই আমি চলে আসি মুন্সিগঞ্জে। আবার মুন্সিগঞ্জে আসার পরে চাকরি নিই। তো তখন চাকরি নিই কিছু ফ্যাক্টরি, ওখান তো হাজার ফ্যাক্টরি, শুধু ওই একই ফ্যাক্টরি, কোনো গার্মেন্টস নেই, শুধু জালের ফ্যাক্টরি। তখন হাজার লোক তো বেকার, দেশের বাড়িতে গেছে, কেউ রিক্সা চালাইতেছে, কেউ রাজমিস্ত্রির কাজ করে, যে যা পারে। সব ফ্যাক্টরি বন্ধ, কী করবে তারা, না খাই আছে। তাই ফ্যাক্টরি খোলার পরে যে জায়গায় 15,000 টাকা বেতন বা 10,000 টাকা বেতন, সেই জায়গায় বেতন ধরে 7,000 টাকা মাত্র। 7,000 টাকা কাজ করলে করবে, না করলে না। তখন লোকের অভাব নাই, শুধু ফ্যাক্টরি খুললে 2টা ফ্যাক্টরি খুলতে আছে এরকম। এক পর্যায়ে আমি বেতন পাই 20,000-25,000 টাকা বেতন পাই।
এখন সব ফ্যাক্টরি খুলে লাইছে। আগে তো লোক বসা ছিল, এখন লোকের টান, মানে লোকের হাহাকার লেগে গেছে। তাই আমি 2টা মেশিন চালাইতাম, 3টা মেশিন চালাইতাম এক সময়। তাই আমার বেতনটা বাড়ে আস্তে আস্তে। আমাকে মালিকও খুব ভালো জানে, আমার কাকাও খুব ভালো জানে, ম্যানেজার আমার কাকা, সেও ভালো জানে। যখন টাকা চাই তখন টাকা পাই। তাই করতে করতে আমি মানে প্রায় 2 লাখ টাকা 2.5 লাখ টাকা মালিক হয়ে যাই। আচ্ছা, তা এর ভিতরে আমার বাচ্চাটা হয় সিজারে। ওই টাইমে যাদের সাথে আমি চাকরি করি, জি, যে বন্ধু বান্ধব আমার ইয়াবা খাইতো আমি দেখতাম। আচ্ছা, ইয়াবা খাওয়ার পরে আমাকে বলতো যে বন্ধু আয় খা। তা আমি শুধু দেখতাম, চোখ দিয়ে খাইতাম না। এর আগে যারা ইয়াবা খাইতো আমি সবাইকে ঘৃণা করতাম। আর আমার ফ্যামিলির ভিতরে কখনো নেশা করাটা পছন্দ করে না। আমার আব্বু কখনো নেশা করে না। তো এটা ভেবে আমি কোনোদিন নেশা করবো না, এটা ভাবতাম সবসময়। তাই ওই বন্ধু বান্ধব বলতো আয়, তা আমি দেখতাম। দেখার পরে 1 দিন 2 দিন 3 দিন আমাকে বলতো, পরে জোর করে আমাকে বসাইতো আড্ডায়। আচ্ছা, বসাইতো। ওরা রাত্রে নেশা করতো। রাত্রে কেউ থাকতো না, শুধু আমরাই থাকতাম। ম্যানেজার থাকতো না, মালিক থাকতো না, কেউ থাকতো না, শুধু আমরা থাকতাম। তারা রাত্রে নেশা করাতো। একদিন যদি 1 টান দিতাম, ভাগে ভাগে দেখতাম, বা অফিসে দেখতাম। তাই খুব ভালো লাগতো খাওয়াটা দেখা। তারা আমাকে খাইতে খুব জোর করতো। জোর করার পরে আমি এক পর্যায়ে ওই 1 টান দিতাম। একটা ইয়াবা থেকে টান আসে, টান দেওয়া যায় 5টা কি 6টা টান দেওয়া যায় একটা ইয়াবা থেকে। তাই আমি 1টা টান দিতাম। 1টা টান দিয়ে এসে আবার মেশিন চালাইতাম। তাই এরকম খাইতে খাইতে একটা ফিলিংস কি জিনিসটা আস্তে আস্তে অনুভব করতাম, আমার মনের ভিতরে কাজ করতো। ভালো লাগা জিনিসটা, যে এবার খাইলে কি কেমনটা ভালো লাগে, ওই জিনিসটা আমার ভিতরে কাজ করতো। তো যখন পুরো নেশাটা হয়ে যায় আমার, তখন ওরা যদি 200 দেয় আমি দিই 1000, ওরা যদি 500 দেয় আমি দিই 2000, এবার জিনিসটাই। ওকে। তাই এর ভিতরে আমি ওই বাচ্চা অনুষ্ঠান করবে এই 30,000 টাকা মার্কেট করে, বাদ বাকি টাকা আমি নিয়ে দেশে যাই পর। তো কি বলবো গুরু, আমি যখন প্রথম যাই শ্বশুরবাড়ি, তখন আমার পাশে কেউ আসে না, কেউ আমার সাথে মেশে না। চাষ্ট শালি কন, চাষ্ট শালা কন, শ্বশুর শাশুড়ি কেউ মেশে না। কারণ আমি যে পোশাক পরে যাই, সেই পোশাক পরে আমি কখনো ডিউটি করি নাই, এরকম পোশাক পরে যাই। আর এখন যেভাবে যাই আমি, আমার সাথে ইনডোর সেট থাকে 16,000 টাকা দামের, এই ভালো পোশাক থাকে। এখন যাওয়ার পরে চাষ্ট শালি কন, শালা খান, শাশুড়ি খান, সবাই আমার সাথে মিশে পারে না। আমার কোলে উঠে বসতে আমার শালিরা এরকম এক পর্যায়ে আসে। আমার খুব ভালো লাগে, খুব আনন্দ লাগে নিজের কাছে। তা এইটা ওখান থেকে দেশে, মানে বরিশাল থেকে আমি আবার চলে আসি, আমি যে জায়গায় চাকরি করি সেই জায়গায়। তা ওখান থেকে আইসে আমি কী করলাম, বাবা ভিতরে কী আছে সেই জিনিসটা আমি দেখবো। মানে এখন বাবা 2 হাত দিয়ে খাইতেছি। প্রথম তো আমি মানুষের হাত দিয়ে খাইছি, আমি নিজে খাইতে পারতাম না, মানুষ আমাকে খাওয়াই দিত, শিখাইতো তাদের। এখন আমি নিজে হাতে শিখবো কীভাবে খাওয়া। তাই আমি বন্ধু বান্ধব খবর দিতাম, এই আয়, আমার কাছে টাকা নেই, টাকা তোর কাছে টাকা নেই, আমার কাছে টাকা আছে, আয় এই যে 2,000 টাকা নেই। বা এক রাইতে দেখা যায় 10,000 টাকা নিয়ে বসতাম। বাবা ডিলার আমার পাশে বয়ে রাখতাম, যে আমি যতক্ষণ বাবা খাবো অতক্ষণ আমাকে বাবা দিবা টাকা, সকাল নিয়ে যাবা, এই যে আমার টাকা, তুমি খালি হিসাব রাখো আমি কয়টা বাবা খাই। তা 5-6 জন নিয়ে বসতাম, বাবা খাইতাম। তাই আমি করতে 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 এক পর্যায়ে সব টাকা নষ্ট হয়ে গেল গুরু। এক মাসে আমি সব প্রায় 1.5 লাখ টাকা খাইলিস। পরে আমার স্ত্রী বললো যে আমি ই করবো, তুমি আমাকে খাওয়ান খোরাক দাও না, তেমন আমি এখন দেশে টাকা পাঠাই না। এখন আমার ইয়াবাটা এমন একটা জিনিস আমার রক্তের সাথে মিশে গেছে, মানে না খেলে ভালো লাগে না। সকাল বিকাল আমার প্রতিদিন খাইতেই হবে, এরকম পর্যায়ে চলে গেছি আমি, খাইতে আসি। ভালোই দিনকাল যাইতেছে। কিন্তু আমি যে ইয়াবাটা খাই, এটা আমার ওয়াইফও জানে না এবং বাইরের কোনো লোকও জানে না, শুধু বন্ধু বান্ধবই জানে। কারণ আমার চলাফেরা গেট আপ অন্যরকম ছিল। আমার কখনো ইয়াবা যদি পুলিশের সামনে থেকে নিয়ে আসতাম, পুলিশও আমাকে বুঝতে পারতো না। তো এক পর্যায়ে আমার ওয়াইফ জানে, আমার বাসায় একটা পুরুষে, মানে পাশের বাসার একটা রুমে একটা পুরুষ বলিয়া দেয় যে তোমার স্বামী কিন্তু নেশা করে। কি নেশা করে? ইয়াবা নেশা করে। তখন আমার বাচ্চা বয়স 6 মাস হয়ে যায়। ওয়াইফ বুঝতে পারার পর আমার সাথে খুবই ঝগড়া হয়। ওয়াইফের সাথে প্রতিদিন ঝগড়া লাগেই থাকে আমার সাথে। তো ঝগড়াটা এমনভাবে লাগে আমি কাউকে বুঝতে দিই না। আমার ওয়াইফ মানুষকে জানানোর জন্য সেটা করে, আমি তার হাত ধরি এবং এক পর্যায়ে তার পাও ধরি, যে দেখো তুমি এগুলো মানুষের জানাইও না। এদিকে আমি কিন্তু ওই যে আমার 2 থেকে 2.5 লাখ টাকার মালিক ছিলাম, আমি টাকাটা পুরোটাই নষ্ট হয়ে গেছে। এখন আমি আর ঋণী, কারণ আর আমি টাকা যার কাছে চাইছি তার কাছেই পাইতেছি, কারণ আমার টাকাটা তো মানুষের কাছে ছিল। তো সে তার কাছে 50,000 টাকা আমার থাকতো, তো এখন যদি আমি তার কাছে 5,000 টাকা চাই তো অবশ্যই আমাকে দিতে বাধ্য, তো সে আমাকে দিত। তো এখন আমি হিসাব করে দেখি ঋণ, মানে প্রায় 1 লাখ টাকার মধ্যে ঋণ হয়ে গেছি, আর টাকাটাও খেয়ে ফেলাইছি। কিন্তু আমার স্ত্রীও জানতে আছে যে আমি নেশা করি। আপনি লাস্ট কবে ছাড়ছেন ইয়াবা? এবার আসছে আজকে 6 মাস হয়। 6 মাস? হ্যাঁ। কত টাকা লাগতো আপনার ইয়াবার পেছনে? ইয়াবার পেছনে আমার লাগতো হাইস আমি 10,000 টাকা এক রাতে ইয়াবা খাইছি। কি পেলেন এই যে আপনি ইয়াবা, বা আপনি যে কেন আজকে এই জায়গাটায় আসছেন, বা কেন যে আজকে ইয়াবা বা এই যে নারী আসক্তি যেটা বললেন আপনি, সেটার পেছনে তো আপনার শৈশব অনেকখানি দায়ী।
ভুল পথে যাওয়াটা অনেকখানি দায়ী। এটা তো বুঝতে পারছি, এটা না চাইলেই মানে অধিক শাসনে আপনাকে বাধ্য করেছে ওই জায়গাটায় নিয়ে যাওয়ার জন্য। কিন্তু পরিণতিটা কি হলো আসলে, মানে যে আপনি ইয়াবা বা নারী আসক্তি বা যাই বলি না কেন? সেটা বলতেই আমি আসছি যে আমি একটু শ্রোতা বন্ধুদের সাথে মানে বলতে চাই, শ্রোতা বন্ধুরা যে আমার মতন আকাশ কিন্তু হাজার হাজার আছে এরকম রং নাম্বার প্রেম করে, মেয়েদের সাথে সম্পর্ক করে, শারীরিক সম্পর্ক করে বা বা খাইতে আছে। কিন্তু আমি তাদের বলতে চাই এটা মানে কষ্ট। যখন একটা মেয়ের সাথে সম্পর্ক তখনই ভালো লাগে, যখন সম্পর্ক শেষ হয়ে যায় তখন মানে যন্ত্রণা। জীবন মানে যন্ত্রণা, এটাই মানে যন্ত্রণা। এই সুখ কখনো মানে সুখ দেন, এটাই খুব কষ্ট। এই ভুলটা আমার মতন কেউ করো না, আমি এটাই বলছি। এটা মানে খুবই কষ্ট। আর এবার জিনিসটা এমন একটা জিনিস, নেশা হয়ে যায়। যখন নেশা হয়ে যায়, রক্তের সাথে মিশে যায়, তখন মানে তার লাইফটা শুধু শেষ হয় না, তার ফ্যামিলি লাইফটা এবং বাংলাদেশটা নিয়ে টান দেয়। কারণ আমি দেখতেছি যে জায়গায় আমি এবারটা নিতাম 80% আসি এবার খাইতো, মানে এক ফ্যামিলিতে 5 ভাই এবার খাইতো। এবং আমি ভালো ভালো মানে আমার কোম্পানির সাথেও মানে মালিকের সাথেও আমি এবার খাইছি, যে দেখা যায় কোটি কোটি টাকার মালিক, তার সাথেও আমি এবারটা খাইছি। সেও আমাকে তার সাথে বসে এবার খাওয়াইছে, সেও খাইছে। তা আমি দেখতেছি এবার খাইয়া মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে, মানে অনেকগুলো আমার চোখের সামনে মানুষ ধ্বংস হয়ে গেছে এবং আমি ধ্বংস করতে গেছিলাম। কিন্তু আমি একটা জিনিস ভাবতাম, আমি এবার খাইয়া আমার জীবনটা লাইফটা শেষ করে দিতেছি, কিন্তু শুধু আমার লাইফটা শেষ করতেছি না, আমার ছেলের লাইফ বা আমার স্ত্রীর লাইফও শেষ করতেছি। আলহামদুলিল্লাহ যে আপনার মধ্যে বোধোদয়টা হয়েছে। তাই এই জন্য আমি ওই এবার থেকে ফিরে আসছি। আর নারীর নেশাটা আমার কাছে ছিল, এবার নেশাটা গেল, নারীর নেশাটা ছিল। তাই এই যে বৈশাখ মাসের 1 সপ্তাহ আগে আমার ওয়াইফ আমাকে ফোন দেওয়ার পরে আমাকে বলে যে আচ্ছা তোমাকে ছাড়া তো আমি কষ্টে আছি, কষ্টে থাকতে আছি, আমারও ভালো লাগে না, তুমিও দূরে থাকো আমিও দূরে থাকি, তাই আমরা কি এক হতে পারি না? মানে 6 মাস কিন্তু আমার ওয়াইফের সাথে কোনো যোগাযোগ থাকে না, মানে সে বাড়ি থেকে রাগ করে চলে আসে। আর সে নিজেই ইচ্ছা করে যোগাযোগ রাখে না, সে যখন যোগাযোগ রাখে না আমি চিন্তা করি ওর দিয়ে কী করবো, যখন যোগাযোগ রাখে না তো ভালোবেসে রং নাম্বার প্রেম করে বিয়ে করছিলাম, ভালোবেসে তো যখন যোগাযোগ রাখে না তা আমি দ্বিতীয় বিয়ে করবো। এটা ভেবে 6 মাসে আমি আরও 5-6টা মেয়ের সাথে সম্পর্ক করি রং নাম্বারে। পরিণতি সব কিছু ভেবে দেখলাম যে এগুলো কিছু না, সবই যত মেয়েদের সাথে সম্পর্ক করলাম, অনেকটা মেয়ের সাথে সম্পর্ক করছি বা এবার নিছি, মানে সবই অপবাদ আর কিছু। থ্যাংক ইউ সো মাচ। আপনার যেহেতু নিজের রিয়েলাইজেশন হয়েছে, সুতরাং এখানে আমার কিছুই বলার নেই। প্রিয় শ্রোতা, রাত 12টার সময় আরও একজন গেস্ট ওয়েলকাম হবে এই স্টেজে, আশা করছি আমার সাথেই থাকবেন। ছোট্ট একটা ব্রেক সঙ্গে রয়েছি। এই অনুষ্ঠানে যদি আপনি অংশগ্রহণ করতে চান প্লিজ আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। আমাদের সেকেন্ড গেস্ট যিনি, তার সঙ্গে একটু পরিচিত হব। হ্যাঁ, আপনার নাম? আমার নাম সাইফুল। সাইফুল, বয়স কত? বয়স 25 বছর বয়স। ঠিক আছে, তো জন্মেছেন কোথায়, মানে কোন জেলাতে? ব্রাহ্মণবাড়িয়া জেলা। ব্রাহ্মণবাড়িয়া জেলা, ঠিক আছে। আমি লেখাপড়া করি নাই, আমার বাবা ব্যবসা করতো, আমি আমার বাবার পিছনে দৌড়তাম। জি। কয় ভাই বোন ছিলেন আপনি? আমরা 6 ভাই 4 বোন। আপনার পজিশন? আমি ভাইয়াতের মেয়ে, আমি সবার বড়, আর বোন হলো সবার বড় 2 জন। আচ্ছা। তারপর মনে করেন আব্বার লগে নৌকাতে যাইতাম, নৌকা টোকা চালাইতাম, পানি টানি হেসতাম। তারপর হঠাৎ আমার বাবা একদিন 2005 সালে মারা গেল, কিন্তু বাবা আমার অনেক আদর করতো, তো হঠাৎ মারা গেছে। তারপর আমরা 3 ভাই ইটের খোলা যেতাম, ইটের খোলায় গেলে 20-25 হাজার টাকা পাইতাম ওই সময়, 3 জনে মিললা। আচ্ছা, বছরে 6 মাস আর কি, বছরে। এরপরে আমি অন্য কোনো কাজ করতাম না, তখন আমার বয়স 14 চলে। 2007-এ আমি হঠাৎ ওই ব্রাহ্মণবাড়িয়া চলে যাই। ব্রাহ্মণবাড়িয়া চলে যাওয়ার পরে ওইখানে আমার হুফু থাকে ব্রাহ্মণবাড়িয়া। তখন গিয়ে আমার হুপুরে বললাম, তখন আমি বললাম আমি মুখেরে বিয়া করব, তোমরা ব্যবস্থা করো। কারে বিয়ে করবেন? ওই যে আমার মামাতো বোন। ওর বয়স কত তখন? ওর বয়স 10-11 হবে। 10-11 হবে। আপনি কি মানে ওর সঙ্গে কি সম্পর্ক ছিল ওই সময়টাতে? না ওই সময় সম্পর্ক না, শুধু মানে ও একটু মানে লম্বা হয়ে, মানে একটু কি বুঝে শুনেই বলেছিলেন নাকি? হ্যাঁ, বুঝে শুনে আমি বলেছিলাম, মানে বিয়া হইলে ওর বাড়িতে ও থাকবে, আমার বাড়িতে আমি থাকবো, ওইটা আমি বলছিলাম আর কি। আমার হুপ হয়ে বললো তো তোর অবস্থা খুবই খারাপ, টাকা পয়সা নাই, কোনো কিছু নাই, তুইও কাম কাজ করস না, তোর মা কান্দাকাটি করে, কি করবি? আমি বলছি ওরা বিয়া করাইলে এরপরে আমি কাম কাজ করবো, এর আগে আমি 1 টাকাও ঘরে দিব না, ভাতও খাবো না, আমার চলা আমি চলি। বলছে আচ্ছা ঠিক আছে, আমি বাড়িতে যাই, গিয়া দেখি কি বলে তোর মা। তখন বাড়িতে গেল, গিয়া পরের দিনকে আবার গেছে ওই বাসায়, গিয়া বলতেছে সাইফুল ওরা বাড়িতে গেছিলাম, তোমার মামানি বলছে 2 মাস পরে একটা ব্যবস্থা নেবে। আমি বলছি ব্যবস্থা নিলে হবে না, আমি যেটা বলছি এটাই হবে, আমি ওরে বিয়া করবো। তখন বিয়া করলে তোর নিজের পেটে পালতে পারস না, তুই বউ পালবি কেমন? আমি বলছি ওর বাড়িতে ও থাকবে, আমার বাড়িতে আমি থাকবো, সমস্যা নেই। এরপরে মনে করেন আমার বলার পরে আমি বাড়িতে আইসা পড়ি। বাড়িতে আসার পরে আমার এক বোন নারায়ণগঞ্জ, বোন যে আমার বাড়ি,
বাড়িতে আসার পরে মা বলতেছে, দেখো তুমি যদি বৈশা বৈশা খাও তা তো আমরা উপাসে মরবো, তুমি কাজ কাম করো। আমি বলছি আমি কাজ কাম করবো না, আমি ওর আগে বিয়া করাও, তারপর আমি কাজে যাব। তখন ফোন দিলাম আমি দোকানে গিয়া, কয় তোর আফা আছে, তোর আফার কাছে জায়গা নারায়ণগঞ্জ। ওরা চাল করছে আমি বুঝি নাই। তারপর আমি ওইখানে মাস 1.5 মাস আমি বৈশা খাইতেছি। তখন হঠাৎ আমি বললাম, আফা এমন এমন, মামানি তো বললো এই মাস 2 মাস পরে ব্যবস্থা করবো আমাদের বিয়ার ব্যাপার নিয়ে। কয়েছে আমি জিগাইলি ফোন দিয়া। তো আবার মামানি আবার ডাকা থাকে, আমার মামার কাছ থেকে প্রায় 14-15 বছর আগে আয়সা পড়ছে, যায় না তখন ডাকা থাকে আমার মামানি ফোন দিয়া। কি না কি কইছে আমি তো জানি না, আমারে বুঝায় আর কি ওরা। তখন আমার বোনে বলতেছে, তুমি এক কাজ করো, তুমি কাজে লাগলে ওরা তো ডাকাই থাকে, ওর মারে আর ওরে নিয়ে এখানে আইসা তোমারে কাজে দিয়ে বিয়া পড়াই দেবো। আমি বলছি আচ্ছা ঠিক আছে। তখনকে আমারে গার্মেন্টসে লাগাই দিল। 1.5 মাস হইব আমি গার্মেন্টসে কাজ করতেছি। তো হঠাৎ আবার আমার ওই যে ফ্রেন্ডেরে পাঠাইছিলাম, গিয়া দেখে ওর বিয়া দিয়ে দিতেছে। তখন আমার ফোন দিল, তখন আমি কান্দাকাটি করতেছি। কান্দাকাটি করার পরে আবার টিভি, ঘরের চুকেস টিভি যা আছে সব ভেঙে দিছি। আমার বুঝাইলো, দেখ ওরে বিয়া দিয়ে দিছে, আরও তো ওর 2টা বোন আছে ছোট। জি। আমি বলছি আচ্ছা ঠিক আছে তাহলে দিয়ে চিন্তা ভাবনা করে। এরপরে আমি 1.5 মাস পরে আমি বাড়িতে আসবো ঈদের পরে। তখন আমার বোনেরে বললাম, আপা আমার একটা মোবাইল কিনা দেবো। তো ওইখানকার আমার 7,300 টাকা দিয়া একটা সেট কিনা দিছিল। তারপর আমি বাড়িতে আসছি। আসার পরে অনেক মানুষ অনেক কথা কয়, দেখ তোর এমুকের বিয়া দিয়ে দিছে, এই সে অনেক কথা। তখন আমি পাগলামি করি, অনেক পাগলামি করি, মানুষের গালাগালি করি, পোলাবানদের মারি দূর করি। তখন চিন্তা ভাবনা করলাম, বাবার একটা নাম ছিল, যদি আমি ওইটার মধ্যে আমি আবার জড়ায় যাই তাহলে সমস্যা। তখন আমার ছোট 2 ভাই ইটের খোলা যায়, আমি আর যাই না। জি। তখন আমি মারে বললাম, মা আমারে 15,000 টাকা দাও, আমি একটা দোকান দিব। আচ্ছা। ওই যে টং দোকান তো চিনেন? জি। ওইটা আমি চার দোকান আর কি। তখন আমি বললাম 15,000 টাকা দাও, আমি একটা দোকান দেবো। বলতেছে না, অনেক রিকোয়েস্ট করে 15,000 টাকা লইছি। আচ্ছা। লোয়ার পরে আমি দোকানটা যেভাবে হোক বানাইছি। বানানোর পরে এখন মাল উঠাবো কি দিয়া। তখন আমার মারে আবার বললাম, মা আমার 10,000 টাকা দাও, দিলে আমি দোকানে মাল উঠাইয়া আমি তোমার টাকাটা দিয়ে দিব। এবার 10,000 টাকা দিচ্ছে। আমি বামনবাড়ি থেকে মাল ঠালাই না 5-6 মাস আমি দোকানদারি করছি। করার পর আমার এক চাচাতো বোন জামাই, ওরে আমি বললাম একদিন, বলে আমার দোকানে তুমি আইসো। তো আসছে। আসার পরে আমি বললাম এমন আমার মামানির কাছে ফোন দিয়ে বলবা যে ওর বড় বোন জামাই আমি অত পাগল হয়ে গেছে এই বিয়া করার জন্য। আপনি কি বলেন? আপনি ওইভাবে পাগল হলেন কেন? ভালো তো দেখতে ভালো আর কি, ওরা দেখতে অনেক ভালো। একটা পাগলামো ছিল আপনার মধ্যে ছোটবেলা থেকে, আমি যেটা বুঝতে পারছি। আর আমি বিয়ে করবো ওদেরকে। তখন আমি আপনার আপন মামাতো বোন বড় মামা। তখন ও ফোনে কথা বললো, বলার পরে বলতেছে আচ্ছা 2 দিন পরে তোমরা আইসো আমার বাড়িতে। তারপর আমার বোন ওই যে নারায়ণগঞ্জে যে থাকে, ওরা আমি ফোন দিলাম, আপা তুমি বাড়িতে আসো, দুলাভাইরে নিয়ে আসো। বলতেছে কি জন্য? আমি এমন ওদের বাড়িতে যাবো। বলতেছে আচ্ছা ঠিক আছে। তখন পরের দিন ফোন দেওয়ার পরে আসছে। আসার পরে আমার দুলাভাই কথা বললো ওদের লোকে, দেন এমন অত পাগল হয়ে গেছে ওরে বিয়া করার জন্য, আপনারা কি বলেন? তখন এই কথা বলার পরে বলতেছে ওর মা তো বাড়িতে নাই, আচ্ছা আসুক, আসার পরে আমরা তোমারে জানা মনে। আমার বোনের এই কথা বলে দিছে। তখন দেখে আমরা আইসা পড়ছি। আসার কিছুদিন পরে আবার ফোন দিছে আমার বোনে, মামানে এমন তখন বলতেছে আচ্ছা নো, আমি ঢাকায় আইসা পড়ছি, আমি 15-20 দিন পরে আইসা তোমরা জানাবো। তখন 15-20 দিনের ভিতর দিয়ে আমি শুনতেছি হঠাৎ ওরে বিয়া দিয়ে দিব। আচ্ছা। বিয়া দিয়ে দিব। তখন আমি হঠাৎ করে চিন্তা ভাবনা করলাম, ওর বড় বোনের লোক আমার সম্পর্ক ছিল, আমি কোনো কিছু করতে পারি না, ওরে বিয়া দিয়ে দিছে, ওরেও পাইতাম না। আচ্ছা আমি দেখি, তখন পানি ছিল। তখন আমার এক বাইস্তারে নিয়ে নৌকা লইছে, ওরে বলছে এমন ওদের বাড়িতে যাবো। তো গিয়া ওরা আমি বললাম, দেখো এমন তোমার আমি বিয়া করব। তখন বলতেছে এটা তো হয় না। আমি বলতেছি যদি এটা না হয় তাহলে কালকে আমি আসবো, 20 নিয়ে আসবো, তোমার সামনে 20 খায় আমি মরে যাবো, তুমি চিন্তা ভাবনা করে দেখো আজকে কি হয়। জি। তখন বলতেছে আচ্ছা ঠিক আছে, তুমি যাও, তোমার নাম্বারটা দিয়ে যাও, আমি তোমার ফোন দিয়ে জানাবো। তখন ওই দিনকার বিকালে আমি আসার পরে আমারে ফোন দিছে। ফোন দিয়ে অনেক কথাবার্তা কইলো। কোয়ার পরে আমি বলছি ওইটা কোনো সমস্যা নেই, তুমি আসো, এরপর দেখো কি হয়। আমার দোকান আছে, ওই ফাঁকি দিয়ে আমি ওই দোকান বিক্রি করে আমি 50,000 টাকা মনে করেন অগ্রিম দিয়ে আমি একটা বিট নিছি। আচ্ছা। ওই যে মুদিমালে ব্যবসা করবো, আবার ওইটাও চালু করে দিছি। তখন ও বললো আচ্ছা ঠিক আছে, তুমি 7টার দিকে তুমি গাড়ি নিয়ে আমাদের বাড়ির ওই ইমুক জায়গায় তুমি থাইকো। আমি বলছি আচ্ছা ঠিক আছে। তো আমি 6টার দিকে গেছি গা।
আচ্ছা ওই সময় আমার চিনে না ওইদিকে, তখন আমি গিয়া দাঁড়াই লইছি, তখন আমি কার মোবাইলে ফোন দিব, তখন আমার মামানির মোবাইলে ফোন দিছে, ওর মার মোবাইলে ফোন দিয়ে আমি বলতেছি, পরিচয় দিছে ওর সৎ ভাই মানে শাহিন, ওর সৎ ভাই পরিচয় দিয়ে আমি বলতেছি এমন এমন আমরা বুবু তো মারা গেছে, মানে আমার নানি বলছি আমার নানি বুবু মারা গেছে, ওর সৎ ভাই পরিচয় দিয়ে আর কি। তখন বলতেছে এই মুখে মারা, আমার শাশুড়ি মারা গেল, আমার মানে আমার মামানি বলতেছে আর কি, বলে আমার শাশুড়ি মারা গেছে, বলতে হয় সবাই মানে যে বাসায় ঘুমাই গেছে গাই 7টার ভিতরে। তখন ও কাপড় চাপড় নিয়ে যে জায়গায় বলছে আমি ওই জায়গায় গিয়ে দাঁড়াই লইছি, ও গেছে। তখনকার বুধবার ছিল রাত্রে, বুধবার দিন গে রাত্র, তখন আমি ওরে নিয়ে আমার ওই যে হুফুর বাড়িতে গেছি বামুনবাড়িয়া, যাওয়ার পরে বৃহস্পতিবারে আমি কোর্ট ম্যারেজ করছি, কোর্টে গেছি, কোর্টে গিয়া আচ্ছা আমি কোর্ট ম্যারেজ করছি। মেয়েটার বয়স কত তখন? তখন 12। স্বর্ণের বয়স তখন 12। স্বর্ণের বয়স তখন 12। কোর্টে কত দেখালেন? ওর বয়স কোর্টে দেখাইছি, এটা কোর্ট ম্যারেজ হয়েছে, ওইটা আমার স্মরণ নাই। আচ্ছা ওকে ফাইন, বলেন। হ্যাঁ ওইটা আমার স্মরণ নাই। তখন 1.5 লাখ টাকা কাবিন হয়, বৃহস্পতিবারে কোর্ট ম্যারেজ কইরা আসছি আমার হুফুর বাসায়, শুক্রবারে দিনও থাকছি, বৃহস্পতিবার রাত্র থাকছি, থাইকা আমি আবার সকালে আইসা পড়ি। কোর্ট ম্যারেজ শেষ করে আমি আমার হুফুর বাসা চলে আসি, আসার পরে ওই দিনকার রাত্রে ওইখানে থাকি। আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, যে মেয়েটার সঙ্গে আপনার কোনোদিন কথা হয়নি। কথা হয়েছে হয়তো মামাতো বোন, কিন্তু এই বিষয়গুলো নিয়ে কোনোদিন কথা হয়নি না, ওই বিষয় নিয়ে কোনো। তাকে আপনি জোর করে তুলে নিয়ে গিয়ে এক অর্থে বলা যেতে পারে, বা যে কোনো ভাবে হোক মেন্টালি কনভিন্স করে আপনি তাকে বিয়ে করে ফেলেন। হ্যাঁ বিয়ে করে ফেলছি। ওই কারণে। কত সালে এটা আনুমানিক? এটা 2010 অক্টোবর মাসের 6 তারিখে বিয়ে। আপনার তখন বয়স কত? 17। মানে আপনিও অপ্রাপ্ত বয়স্ক এবং সে তো আরো অপ্রাপ্ত বয়স্ক। আচ্ছা ঠিক আছে, তারপর ওই রাত্রে ওইখানে থাকি, থাকার পর শুক্রবারে বিকালে বাড়িতে নিয়ে আসি। আসার পরে যখন আমি দোকান আছে দোকানদারি করি, তো আমার মা আমার বোনেতে কোনো কিছু বলে নাই। জি। তো ওরা তো আগে তিনি দেখছে আমি ওর জন্য পাগল, ওর বড় বোনের জন্য পাগল ছিলাম, তারপরে ওর জন্য পাগল। আচ্ছা যা করে মেনে নিছে। তারপরে ওর লোকে মনে করেন থাকতেছি প্রায় 3-4 মাস হয়ে গেছে। ওই ফাঁকি দিয়ে আমার বোন নারায়ণগঞ্জ আছে একজন বড় বোন, তখন আমার জমজ 2 ভাগ্নে হয়েছে। আচ্ছা। তখন ওইখানে কেউ নাই, আমার ছোট এক ভাই সবার ছোট, আর এক বোন সবার ছোট। ওদেরকে নিয়ে আমার মা চলে আসছে নারায়ণগঞ্জে। আসার পরে আমার ভাইয়াতে সবাই চলে গেছে ইটের খোলা বিয়ার পরেই। তখনকার আমি আমার ওয়াইফ দুজন তখন দোকানদারি করি, আর দুজন খাইতেছি চলতেছি সমস্যা। কিন্তু যে স্বামী স্ত্রীর যে সম্পর্কটা ওইটা হইতো না। ও আমার টাইম দিত 1 সপ্তাহ, 15 দিন, 10 দিন পর পর। পরে আমি কোনো কিছু বলতামও না, বুঝাইতাম শুধু। ওর নানির আমি বললাম এমন এমন নানি, বলার পরে বলতেছে তুমি আসো আবার। তখন গেছি, যাওয়ার পরে বলতেছে দেখো এমন এমন, ওর বয়স তো অল্প, ও এটা বুঝতে পারে না, এখনো বুঝে না। আচ্ছা তুমি এক কাজ করো, তোমার 2 মামা শ্বশুর উমান আছে, তুমি বাইরে চলে যাও, তারপর আস্তে আস্তে বয়স হইলে ঠিক হয়ে যাব। তখন আমি চিন্তা ভাবনা করলাম আমার তো টাকা পয়সা নাই, তো আমি কিভাবে যাবো। কয় আমার নানি বলতেছে 3 লাখ টাকার দা নেয় তোমার মামা, তোমায় 2.5 লাখ টাকা দিলে আমি চলবো। তখন আমি চিন্তা ভাবনা করলাম দেশে থাকলে সমস্যা, আমার এমনি সমস্যা। তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে আমি বিদেশ চলে যাবো। পাসপোর্ট কইরা আমি ওরে নিয়ে ওর বাড়িতে নিয়ে আমার বাড়িতে নিয়ে আসছি। আসার পরে ও কোনো কিছু বলে না। তখন 6-7 মাস হয়ে গেছে, পাসপোর্ট হঠাৎ করে মেসেজ আসছে মোবাইলে, পাসপোর্ট যাইছে। তখনকার ও কাঁদতাছে রাত্রে। তখন আমি বললাম এখন কান্দোকে। তখন আর কিছু বলার নাই। তখন 2,70,000 টাকা মোট দিছে, আমি দিছি 2,20,000, আমার শাশুড়ি দিছে 50। 2,70,000 দেওয়ার পরে 20-22 দিন পরে কোরবানির আগেই ভিসা আইসা পড়ছে। ওকে। তখনকার ও আমার জন্য যখন পাসপোর্ট ভিসা আইসা পড়ছে, তখন ও কান্দাকাটি করে, আমিও কান্দাকাটি করি। চিন্তা ভাবনা করলাম ওরে থুয়ে যাবো গা, এটা খারাপ দেখা যায়। এরপরে কি করবো, গরিব মানুষ। তখন দোকানটা আমি আবার বিক্রি করে দিই ফাঁকে দিয়ে। তারপর আমি ওমানে চলে আসি। চলে আসার পর ফোন দেয়, আমিও ফোন দিই। কিন্তু বিদেশ যাওয়ার পরে ওরে সারা 1 মিনিট আমি থাকাটা জানে আমার কাছে কিরকম লাগতেছে। তখন আমি ফার্স্টে গিয়ে 15-20 দিন পরে আমি একটা মোবাইল নিছি। ওমানে গিয়া একটা মোবাইল নিছি। ও মোবাইল নিয়ে আমি শুধু সারাক্ষণ ওর লগে আমি ফোনে কথা বলতাম, কারণ ওরে সারা একদম ভালো লাগতো না। আচ্ছা। ওরও ভালো লাগতো না। আমি সারাদিন ওর লগে কথা কইছি, রাত্রেও কথা কইছি। এমনও রাত গেছে 6টা বাজে ফোন লাগাইছি, ফজরে আজান দিছে। মানে ডিস্টেন্স যেটা হয়, যে ডিস্টেন্স লাভটাকে অনেক বেশি গাঢ় করে, ওদের ক্ষেত্রে কিন্তু বিষয়টা সেটাই হয়েছে। হ্যাঁ। তারপর ফোনে আমি বলি দেখো ঋণ করে আসছি, 5-6 মাস থাকার পরে আমি চলে আসবো। তখন চিন্তা ভাবনা করলাম
5-6 মাস হয়ে গেল, এখন দেখি ভালো লাগে, টাকা আসে মাসে 20-25 হাজার, বাড়িতে টাকা পাঠাই ওর লগে 24 ঘন্টায়, মানে 24 ঘন্টার ভিতরে 20 ঘন্টা কথাই বলি ওর লগে। আচ্ছা, তারপর আমার এক বড় বোন জামাই, ওরে নিলাম আমি, ফার্স্টে ওরে নিলাম। একে দিয়ে করতে করতে আমি প্রায় 28 জন লোক নিয়েছি। যাওয়ার পরে আমি শুনছি আমার ছেলে হবে। আচ্ছা, যাওয়ার পরে আপনি শুনলেন? হ্যাঁ, যাওয়ার পরে 2 মাস পরে আমি শুনছি আমার ছেলে হবে। তখন আমি প্রায় ওইখানে আমার 19 মাস হয়ে গেছে। তারপর 19 মাস পরে আমি ছুটিতে বাড়িতে আসছি। আসার পরে আমার ছেলে, সবাই বলতেছে আমার ছেলে দেখতে খুবই ভালো, এই সেই। তখন আমি আসার পর আমার ছেলে তো কুলে, তখন আমার ঘর ছিল ছোট ওই সময়। জি। তখন একটা ঘর উঠাইছি আমি, মানে 4 সাল আর কি। ওঠানোর পরে আমি একটা ফ্রিজ আনছি, টিউবওয়েল ছিল না, টিউবওয়েল বসাইছি। 2 মাস 16 দিন ছিলাম বাড়িতে। তখন ঘর লাস্টের দিক দিয়ে উঠাইছি, ঘরে শুধু 1 রাত ছিলাম। যে ঘর উঠাইছি আর কি, ওটা এমন করে আমি আইসা পড়ছি আবার বাড়ি ওমানে। আসার পরে বললো খালি কথাই কই, আমি কতই কই, মানে ওরে ছাড়া আমার ভালোই লাগে না, কী করবো, ওইদিকে ঋণ। তখন আমি চিন্তা ভাবনা করলাম, আমার ছেলেটা তখন বয়স ওর 3 বছর, ওই ছেলেটার পাসপোর্ট করলাম, ওর পাসপোর্ট করলাম। দেওয়ার পরে পাসপোর্ট নিয়েছি ওইদিকে ওমান। নেওয়ার পর ভিসা আমার একটু দেরি হইতেছে আর কি। তখন ফাঁকি দিয়া আমার ছোট ভাই ওর ভিসা বাইর করলাম। বাইর করার পরে ওরে আমি নিলাম। ওই দিক দিয়ে মনে করেন রুমের যে মাল সামান আছে না, সব আমি রেডি করে নিয়েছি। এরপরে ড্রাইভিং লাইসেন্স বানাইছি, ওইদিকে ড্রাইভিং লাইসেন্স বানাইছি, প্রায় 1.5 লাখ টাকার মতন গেছে ওমানে। আচ্ছা, ওই দিক দিয়ে ফাঁকে দিয়া 2 মাস আমি কথা বলতে পারি নাই ফোনে ওর লগে। জি। কথা বলতে পারি নাই। তো হঠাৎ আমার বাইরে নিয়েছি, নেওয়ার পরে ও যাওয়ার 18 দিন পরে বাড়ির থেকে ফোন গেছে 2015 3 মাসের 5 তারিখ রাত্রে আমার এক বাড়ির এক ছেলের লগে আমার ঘরও আমার চাষিয়ে দেখছে। ওকে সাইফুল, আমার মনে হয় যে আপনার এই ঘটনা আজকে অন্যদিকে যাবে অফকোর্স, এবং ঘটনার যে ব্যাপ্তি সেটা আসলে কতটুকু ইন ডিটেলে আমরা আনতে পারবো, কারণ এটা আমাদের সামাজিকতার জায়গাটা থেকেও একটা চিন্তার বিষয়। তারপরও আমরা ঘটনার ইসেন্সটা আমরা আমাদের শ্রোতা যারা আছেন তাদেরকে বোঝানোর চেষ্টা করব, যাতে করে এই সব সামাজিক ব্যাধি থেকে একটা মানুষ সচেতন হতে পারে। বিশেষ করে আমরা অনেক বেশি ইমোশনাল হয়ে যে ভুলগুলো করি, সেই সব জায়গাটিতে যদি কিছু বোঝার থাকে আপনার এই সিক্রেটস রিভিল থেকে। ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরছি। পারেন আমাদের ঢাকা FM এর ফেসবুক পেজে, এছাড়া এই মুহূর্তে চলে আসতে পারেন ওনাদেরকে দেখার জন্য আমার ফেসবুক পেজে www.facebook.com/kibria.rj। আমি আবারও বলছি www.facebook.com/kebria.rj পেজটি আছে RJ কিবরিয়া নামে, প্লিজ লাইক দিয়ে দেবেন। ওকে, যেমন 2-3 মাস যাবত তার সঙ্গে কথা বলতেছিলেন না কেন? হ্যাঁ, ওই দিক দিয়ে কথা বলতেছি না কেন, ওই মনে করেন আমি যেটা বলি ওইটা আমার কথা শুনে না। তার মানে আপনাদের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছে, ঝগড়া বিবাদ তৈরি হয়েছে, যে কারণে চলতেছে। ওর লগে আমি কথা বলি না, ও আমার কথা শুনতে চায় না। ছেলের বয়স তখন কত? 3 বছর। 3 বছর, 3.5 বছর। ওর কথা শুনতে চায় না মানে কি? ও কি চাচ্ছিল আপনার কাছে? ও মানে ও ফ্রি মাইন্ডে চলবে। আমার কথা হইলো, তুমি ঘরের বউ, তুমি ঘরে থাকবা, যা লাগে তা ঘরে আইনা দেবো, তুমি যেটা বলবা ওইটি আইনা দেবো। বয়স কত তখন ওর? ওর বয়স 14 বছর বয়স। বুঝতেই পারছেন, এই বিষয়গুলো একটু খেয়াল করাটা জরুরি। হ্যাঁ, তারপর বাড়িতে নে আমি ফোন দিছি সকালে। তখন আমি জিজ্ঞাসলাম বাড়িতে কি হয়েছে, কয় কিছু হয় নাই, তোরে কইতে গেলে তো অনেক সমস্যা, আয়ানি করস, এই স্টক করস নি, অনেক কিছু আমি বলতেছে। তখন আমি গালাগালি করতেছি, আমি বলতেছি বল কি হয়েছে ওইখানে। তখন বলতেছে এমুকেরে নিয়া, ওর নাম সবুজ, ওর লগে নাকি কি হতো সবুজ? হ্যাঁ, সম্পর্ক আমার চাচাতো ভাই, দুই সম্পর্কে আমার একবারই। আপনার এই চাচাতো ভাইয়ের সঙ্গে আপনার ওয়াইফকে আপত্তিকর অবস্থায় পাওয়া গেছে, এটা পাওয়া গেছে, আমি শুনছি আর কি ফোনে যেটা বললো আমাকে। অনেক লোক জানাই না, ওরে খাটের তলতে নে বাইর করছে। আচ্ছা, ঠিক আছে, বাইর করার পরে আমার এইটা বলছে, বলার পরে আমি শুই না 6 তারিখে শুনছি, 5 তারিখ দিনকার রাত্রে এই ঘটনা। আমি 6 তারিখ সকাল থেকে সবুজকে বের করা হয়েছে। হ্যাঁ, খাটের নিচ থেকে সবুজকে বের করা হয়েছে। তারপর আমি শুই না, আমি যখন তখন আমি মালিকের কাছে গেছি। যাওয়ার পরে আমি বললাম আমার এমন এমন সমস্যা বাড়িতে, আমার ওয়াইফ অসুস্থ, আমি বাড়িতে যেতে হবে। আমি 9 তারিখে ঢাকা আসি রাত্রে 12টার পর। তখন আমি গিয়া দেখি ওরা শুনে পালাইছে আমি যাইতেছি, গাড়িতে মনে কেউ দিয়ে খেলাইছে, বলতেছে সাইফুল আসতেছে। তখন ওই যে সবুজ, ও বাড়িতে নাই, ও জানে কই গেছে। আপনি তখন আলটিমেটলি তখনও বাড়িতে যাননি, আপনি বিদেশ থেকে আসতেছেন, তাই ব্যাপারটা? হ্যাঁ, ওকে।
মানে আমি পরের দিন আপনার ওয়াইফ তখন কোথায়? ও আমার মানে ওই সবুজের শাস্তল বাইর করে আমার ঘরে রাখলে না আমি গিয়া মারি অথবা মাইরালা এই জন্য বয়ে ও নিয়ে রাখছে। কে রেখেছে? সবুজ রেখেছে? সবুজের আপন চাচাতো ভাইয়ের তো ঘরে। আপনার বাড়িতে লোকজন ছিল না? আপনার বাবা অনেক লোক। আপনার বাবা মা বা ওরা তো না, আমার বাবা তো নাই, আমার না, মা মানে আমার আপনার বোন মা- ছিল। তো আপনার আত্মীয় স্বজন যারা ছিল আপনার পরিবারের মেম্বার, তারা কেন নিজের বাড়ির বউকে অন্যের ঘরে রাখলো? না, ওরা মানে বুঝতে দিছেন আর কি, বলতেছে দেহ সাইফুল আসতেছে, ও যদি একটা দুর্ঘটনা হয়ে যায় তাহলে তো আমরাও পেছু পুইরা যাবো, এর চেনে ভালো আমার ঘরে রাখা দিই। হুম, তখন ওই সবুজের পাশাপাশি বাড়ি ছিল না সব? একবারই ও আচ্ছা, একবারের মধ্যে। 1 মিনিট লাগে না যাইতে আচ্ছা আর আচ্ছা, কি। ঠিক আছে, বলেন তারপর। তখন আমি আসার পরে আমি বাড়িতে গেছি, তখন আমার অনেক লোকজন ভিড় দিয়া মানে আস্তে আস্তে আমার লইয়া যাইতেছে, আমি কি না কি করে আমার লোক আবার আরেকটা ছুরি ছিল। ছুরিটাকে আপনি এই জন্যই নিয়ে আসছেন? হ্যাঁ, এই জন্য ওমান থেকেই নিয়ে আসছেন? না, আমি ওই সবুজ যে মারার জন্য নিয়ে আসছি ওমান থেকে? ওমান থেকে। আপনার ওমান এয়ারপোর্টে থেকে ধরে কম্বল নাই? দিয়ে দিয়েছিল আমার বোন জামাই, হ্যাঁ। এই কম্বল এটির ভিতরে পেঁচায় আমি ওইটা আনছি, সমস্যা নেই। আচ্ছা। এত বড়, এক হাত থেকে একটু বড় হবে, ওকে। ওইটা আমার কোমরে ছিল। তখন আমি বাড়ি যাওয়ার পরে ও তো বাড়িতে নেই, আমি শুনে পালাইছি ও যেন কই গেছে গা, পলাই গেছে গা। হুম, তখন আমার ওয়াইফে যেই ঘর ওই পাশে আরেক ঘরে আমারে সবাই নিয়ে আমারে ওইখানে রাখছে, পানি টানি মাথায় ডালছে, আমার অবস্থা খুবই খারাপ। তখন বুঝাই যাচ্ছে দেখ, যেহেতু এই ঘটনা আপনি হয়ে গেছে। কতদিন পরে আসলেন? জি, এবার এই যে আপনার ওয়াইফের এই ঘটনার কতদিন পরে 2 আসলেন? বছর পরে। 2 বছর পরে আসলেন। তো 2 বছর। 2 বছরের মধ্যে পরে এসে আপনি ফার্স্ট কি মানে এটা যেটা আপনার সন্তানের বয়স তখন কত? 3 বছর না 5 বছর? 4 বছর, 4.5 বছর। তো ওই সময়টাতে এসে কি ফার্স্ট আপনি সন্তানকে দেখেন নাই? হ্যাঁ, দেখছি। ওই সময় সন্তান আমার বাড়িতেই, আমার মার কাছে। আচ্ছা, ওই সময় আমি লগে লগে দেখি নাই। বাড়িতে ওই সময় কি অনেক লোকজন ছিল? অনেক প্রায় 1700 লোক। ভরে গেছে যে কি হয় অনেক ঘটনাটা দেখার জন্য? হ্যাঁ, অনেক লোক, 1700 লোক বাড়িতে বইরা গেছে। তখন আমার পানি ডাললো মাথায়, আর চাচাতো ভাই, ওই যে সবুজের চাচাতো ভাই, ওরা অনেক বেশি লোক। ওরা বলতেছে দেখ, ওই তো অন্যায় করছে, ওই যে কাম করছে, ওরা আগুন লাগা পুইরা লেবার দরকার। আচ্ছা যাক, তোর উপযুক্ত তোর বিচার পাইবি, তুই একটু শান্ত, তুই সুন্দর ঠিক চল, থাক, দেখি কি হয়। তখন আমার বলতেছে সবাই মিললাম, তোর ওয়াইফকে কি এখানে রাখবি না দিয়া দিবি বাড়িতে? আমি বলছি ওইখানে আমি রাখবো না, ওরে নিয়ে আমি ভাত খাবো না, ঠিক আছে? তো বলতেছে ভাত না খেলে ওর মারে। এই যে ঘটনাটা আপনার ঘটলো, আপনাকে কেউ একজন দেখেছে বললো, আপনার বাড়ির লোকজনের কাছ থেকে আপনি শুনলেন, আপনার ওয়াইফের সঙ্গে আপনি কথা বলার চেষ্টা করলেন কিন্তু ফোনে পাচ্ছিলেন না। না, পাই নাই। যখন আপনি সিদ্ধান্ত নিয়ে ফেললেন যে আপনি ওকে নিয়ে ভাত খাবেন না বা আপনি ওকে ডিভোর্স দিয়ে দিবেন, তার আগ পর্যন্ত কি আপনার ওয়াইফের সঙ্গে কথা হয়েছে আপনার সরাসরি? এই বিষয়টা নিয়ে কথা হয় নাই? না। এই পয়েন্টটা নোট করবেন প্রিয় শ্রোতা, অবশ্যই কথা বলা উচিত ছিল আমি মনে করি, কারণ আপনি কার কাছ থেকে কি শুনেছেন না শুনেছেন সেটা কতখানি সত্য না মিথ্যা, সেটা আপনার যাকে নিয়ে শুনছেন তার সঙ্গে আপনার ফেস টু ফেস কথা বলা অবশ্যই উচিত ছিল। আমি পরে বলছি না, আমি বলছি এই মুহূর্ত পর্যন্ত উচিত ছিল। ঘটনা যেটা ঘটে গেছে সেটা তো ঘটেই গেছে আপনার জীবনে। এটা বলছি এই কারণে যে অনেকেই হয়তো আপনার মতো এই ঘটনার মুখোমুখি হতে পারেন ভবিষ্যতে। সো কোনো এরকম ভয়াবহ রকমের সিদ্ধান্ত নেবার আগে আমার মনে হয় যে যাকে নিয়ে ঘটনাটা ঘটছে তার সামনে ফেস টু ফেস হওয়া উচিত। জি, ওই ওর সামনে তো আমি যাইতেই পারি না, লোকজনের জন্য আমি যাইতেই পারি না। আচ্ছা, ওই সবাই ভয় পায়, ওরে নিয়ে আমি মাইরা লাই, ওই কাম মানে যাইতেও দেয় না এই জন্য? যাইতে দেয় না, কেউ ওই যোগাযোগ করতে দেয় না। আচ্ছা, তখন সবাই মিললা চেয়ারম্যানের কাছে লেগে গেছে। আপনাকে? না, আমার ওয়াইফের চেয়ারম্যানের কাছে নিয়ে ওর মারে আনছে। হঠাৎ আবার চেয়ারম্যান ছাড়া দিয়া দিলে। এটা খুব কলঙ্কজনিত ঘটনা, পুরো গ্রামের লোকজন এটা নিয়ে সার্কাস করছে, মজা দেখছে। পুরা গ্রাম না, পুরা থানায় জানে। আচ্ছা, তারপর চেয়ারম্যানের কাছে নিচে নেওয়ার পরে তখন কইল 12 তারিখ হয়েছে। 12 তারিখ হওয়ার পরে 14 তারিখ ডেট দিচ্ছে সালিশি বইব। তখনকার ওই সময় কিন্তু আমি ওমান যে ছিলাম, আমি ওদের 2 জনের ভিসা আমি বাইর করে আমার হাতে, আমার বাড়িটা নেওয়ার পরে ভিসাটা বাইরে গেছে, আমি ওদেরকে নিয়ে যাব। তখন ভিসাটাও আমি নিয়ে আইছি। তখন মিটিংয়ে বলছে যে সবুজ ও আইতে দেরি হইতেছে, ওরে মনে করেন আনছে সাংবাদিক, তারপরে মোটরসাইকেল 5-6টা, ওরে মাইজে রাইখা মানে 5-6টা মোটরসাইকেল বিভিন্ন লোক, খারাপ লোক দিয়া ওরে নিয়ে আইছে যাতে আমি ওরে কোনো কিছু না করতে পারি। ওকে। তারপর আনার পরে বলতেছে রাইট হয়ে গেছে, এখন তো মিটিং চলবে না, আচ্ছা 2 দিন পরে আবার আমরা ব্যবস্থা নেব। তখন আমি বলতেছি 2 দিন পরে না হইলে আজকেই হইব, না হলে আমি আর মিটিং দেখবো না, দরবার দেখবো না, বাস এরকমভাবেই থাকবে। সবাই আমি বললাম দেখেন, আমি আমার ছেলের আমার ওয়াইফের ভিসা আমি বাইর করছিলাম, এর ভিতরে দা সবুজে এরকম কাম ঘটাইলো। তখন ওরা ভাবছি কি মানুষ তো অনেক, 1700 মানুষ। তখন মানুষের চিল্লাবার ফাঁকে দেওয়া ভাবতেছে ওরা, আমি ওরা ডিপোজ দিয়ে দিছি, ডিপোজের কাগজ দিয়ে আসছি।
ওরা সবাই ভাবতেছে। এরপরে মনে করেন ওরা বাড়িতে গেছে গিয়া 22 তারিখে ওই থানায় মামলা করলো। মামলা করার পরে 22 তারিখে রাত্রে আমি 12:30টার দিক দিয়ে আমি ঘুমাই গান শুনতেছি। আসার পরে আমি একটা ভাতও খাইনি। মামলাটা কে করলো? ওই যে আমার ওয়াইফে। আচ্ছা, তো মামলা করলো 22 তারিখে, কিসের মামলা করলো? ওই যে নারী শিশু নির্যাতন মামলা করলো। আমি নেশা করে মায়ের দূর করে 1 লাখ যেটা টাকা বিভিন্ন চাইছি। রকম কজ দেখাতে হয়। হ্যাঁ, দেখায়া আমার 12:30 রাত্রে আমি গান শুনতেছি। আসার পরে পুলিশে দরজা ঠুকে দিল, আমি বাইরে এলাম। তখন আমার শরীর স্বাস্থ্য অনেক ভালো ছিল। তখন সিগারেট খাই। ওই সময় আমি সিগারেট প্রায় 2 প্যাক 3 প্যাক লাগতো দৈনিক। পুলিশ কি বললো আপনাকে এসে? পুলিশ বলছে তোমার ওয়াইফে মামলা দিছে, তোমার যাইতে হবে। আপনাকে কাগজ দেখালো? আমি সব দেখাইছি। দেখানোর পরে আমি গেলাম। তখন থানায় আমি 1.5 দিন ছিলাম। 1.5 দিন থাকার পরে ওইখানে কোনো ব্যবস্থা করতে পারে নাই। কোর্টে চলে গেছি। যাওয়ার পরে ওইখানে 28 দিন আমার জেল। আমি ওইখানে আজত খাটি 28 দিন কাটার পরে আমি বাইরে হয়েছি। বাইরে আইসা আমি ওর বাড়িতে গেছি। এই এতদিন পরে? হ্যাঁ, তখনকার ও যখন গেছে আমার ছেলেটা আমার বাড়িতে ছিল। আমার ছেলে, আমি জেলখানায় যাওয়ার পরে আমার ছেলেটার মামলা দিয়া পুলিশ 4টা পুলিশ নিয়ে আইসা আমার ছেলেটার নিয়ে গেছে। তখন আমি জেল খাইতে আইসা আমি আবার গেলাম ওর বাড়িতে গিয়ে আমার ছেলেটার দেখমু। তখন ওরা অনেক গালাগালি করতেছে, অনেক কিছু বলতেছে। ও আবার কিছু কয় না, তখন ওর মা এই সব কিছু আর কি। ওর মা পরের দিনকে আবার থানায় গেছে। গিয়ে যে এসআই কাছে মামলা দিছিল ওরে দিয়ে আমার কাছে ফোন দিছে। বলতেছে তুই ওইখানে কী জন্য যাস, এই সে তোরে কিন্তু আবার 2টা নিয়ে আসমু। আমি বলতেছি আমি যেই মামলায় আমার 2টা নেবেন ওই মামলায় আমি যাবি না, আসি সমস্যা নেই। আপনি আমার নিতে চাইলে অন্য মামলায় এসে নিয়েন। আর ওইখানে আমার ছেলে আছে, আমি ছেলের কাছে আমি যাবো। আমি পুলিশের লোক এই কথা বলছি, ও ফোন কাইটা দিছে। 2 দিন পরে আমি আবার গেছি। যাওয়ার পরে ওর লোকের কথাবার্তা হয় আমার ওয়াইফের লোকে। কি কথাবার্তা হলো? মানে যে ঘটনা হয়েছে ওইটা নিয়ে কোনো কিছু করি না, কথা বলি না। মানে ওরে আনার জন্যে আমি কথাবার্তা কই, অনেক কিছুই বলা হয়। ওই ঘটনা নিয়ে কোনো কিছু হয় কথা হয় না। এইটা চিন্তা করলে অনেক কিছু হয় আমার আর কি, মাথাটা খারাপ হয়ে যায়। হ্যাঁ, খারাপ হয়ে যায়। এজন্য ওইটা নিয়ে আমি কথা ভাবতাম বলে না। আচ্ছা, তখন আমি যাওয়ার পরে রাত্রে সিদ্ধান্ত ছিল ওইখানে আমি থাকবো। তখন মামানি বাড়িতে নাই, আমার শাশুড়ি বাড়িতে নাই। তখন ওর সৎ ভাই আছে, ওরে ফোন দিয়া বলছে, ওর মা আমার শাশুড়ি ঢাকা থাকে, ও ফোন দিয়া বলছে এমন সাইফুলে আবার বাড়িতে গেছে, তুমি যাও। মানে ওর বই আমি রাত্রে থাকবে না, ওরা মাইরা লাগে কোনো কিছু। আসলে কিন্তু তা না। তখন ও গিয়া প্রথমে গিয়া আমার ওয়াইফের একটা লাইট আছে, এত বড় লাইট, টর্চ লাইট, ওইটা দিয়া বাড়ি মারছে। কে? ওই ও সৎ ভাই। আচ্ছা, বাড়ি মারার পরে ওই গেছে এক রুমে, আমি গেছি এক রুমে। তখন না, কিন্তু একটা কথা আছে, তখন পর্যন্ত আপনি ডিভোর্স দেননি? না, দিয়েছেন? ডিভোর্স দেয়নি। ডিভোর্স দেননি, তাহলে আপনার ওয়াইফ তো সে আপনার লিগ্যাল ওয়াইফ তখন পর্যন্ত। হ্যাঁ, তো legal। তাহলে সেটা তারা জানতো না বিষয়টা? তারা জানতো, তারা ভাবতেছে আমি তালাক দিয়ে দিছি। তো আপনি সেটা পরিষ্কার করে ফেলতেন। আমি এত তো ঘটনা পরিষ্কার বলছি, বলার পরও তারা এরকম আচরণ হ্যাঁ, করছে। এরকম ভাবতেছে আমি বাইল বিল দিয়ে নিয়ে নি, মানে কোনো ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মানে যেভাবে ওকে কাছে ভিতরে নিয়ে, বই। আচ্ছা বুঝছি, ওকে। তো ওইটা তো আমার ভিতরে নাই কোনো কিছু না। ওরা ভাবতেছে এইটা আর কি। তখন ও মনে করেন ওদের পিছাইরা আমার লগে কথা বলতেছে এমনি পরামর্শ আমরা করার পরে এই আমি কয়দিন পরে ওইখানে যাই, গিয়া লোকজন ধরার পরে কথাবার্তা কই। মানে ওয়াইফের সঙ্গে কথা বলার চেষ্টা করেন নাকি বাচ্চাটার জন্য আর কি আমি যাই, গিয়ে আমার ছেলেটার দেখতাম এসে। তখনকার গেলে আমার শাশুড়ি থাকলে মানে দিত না, ছেলেটা দিত না, দেখতেও দিত না। তখন খুব কান্দা আসতো, আমি আবার আয়সা পড়তাম। অনেক লোকজন ধরছি। আসার পরে এরপরে মনে করেন হঠাৎ ও আমার ফোন দিচ্ছে। ফোন দেওয়ার পরে কথাবার্তা বলার পরে হলো অনেক কথাই হয়। হওয়ার পরে হঠাৎ একদিন বা হইছে ও আয়সা পড়বো, ওর মা দিতে চায় না, ও আয়সা পড়বো। তখন মনে করেন আমি বাসা না নিয়েই, আমার এক বোন থাকে ওইখানে, ওরে বললাম আপা মন তুমি একটু বাড়িতে যাও, ও আসবে। আমার নিয়ে তো ও যদি নাই আসে, আমার ফোনে বলতেছে আসবো, তখন আমি মাল সামানা রুম টুম আমি লইলে তো সমস্যা হইব, আমি টাকা পয়সা খরচ করবো। তখন যদি না আসে তো ওইটা আমি কিনবো না। আমার বোনের বাসা যেহেতু আছে ওইখানে আমি প্রথম 2-4 দিন থাকবো, থাকার পরে এরপরে আমি বাসা নিয়ে নেবো, সমস্যা নেই। এরপরে মনে করেন ও আসলো রাত্রে, সন্ধ্যাবেলা আমার ছেলেরা নিয়ে আসছে, কোনো কিছু আনে নাই। আনার পরে ওর কাছে একটা মোবাইল ছিল, ছোট মোবাইলের মধ্যে আমি মোবাইলটা ধরছি। ধরার পরে ওই যে সবুজ
আমার তো লেখাপড়া নাই। মোবাইলটা লুয়ে আমি দেখছি কি ওই সবুজের নাম্বারে ওই মেসেজ একটা জি মেসেজ। তখন আমি বললাম এখনও ওর লগে যোগাযোগ করো, মানে আমি এটা নিয়ে টেনশন করি না কেরে, ওইটা নিয়ে যদি সবুজ নিয়ে যদি আমি চিন্তা ভাবনা করি আমার সমস্যা হয়। তখন মেসেজটা যখন পাইলাইছি আর আমি জিগাইছি তুমি এখনও ওর লগে যোগাযোগ করো না, তাহলে মেসেজটা কি তুমি পড়ো। এটা কতদিন পরের ঘটনা, মানে আপনি ওমান থেকে আসার কতদিন পরে? 4 মাস পরে। 4 মাস পরে যখন আপনার কাছে আসলো সে? বাচ্চাটাও তখন আপনার কাছে? হ্যাঁ আমার কাছে। ওকে। ওই আমার চিনে না, ছোট তো আমার চিনে না, দেখছে মনে করেন হালকা পাতলা ঘন্টা। বাবা হিসেবে ডাকে তখন? হ্যাঁ ডাকে। আচ্ছা ডাকে। তখন মনে করেন এইটা নিয়ে কথা কাটাকাটি হয়েছে। তখন রাত্র গেল, ঘুমাইলাম, ও বলতেছে আমার মাথা ঘুরাইতেছে। তখন আমি ওরে বিছিন্দা পাইলে দিলাম, মাথা টিপা দিলাম আমি নিজেই। এরপরে কারেন্ট নাই, আমি পাঙ্খা দিয়া আমি ফেললে ঘুম পাতাইছি, ঘুমাইছি। সকালে আমি উঠছি, তখন আমি জিগাইলাম কি খাইবা, ভাত খাইবা নাকি রুটি খাইবা? তখন বলতেছে আমি রুটি খাম। আমি বলতেছি আচ্ছা ঠিক আছে। তখন আমি দরজা মনে করেন 2 দিকে আছে, আমি দরজা লাগাই খুললেই আমি বাসা থেকে বাইরেছি। বাইরে আমি 2 মিনিট হাইটা গেছি, গিয়ে আমি রুটি লইছি 6টা, চানাচুর লইছি, জুস লইছি আমার ছেলের জন্য, ডিম লইছি 2টা, আর ডাইল ভাজি। প্রায় 100 টাকার উপরে গেছে। আমি আসছি বাসায়, আয়সা দিকেও নাই। আচ্ছা। আয়সা দিকেও নাই। তখন আমি দরজা আবার তালা লাগা লক দিয়া লিস্কা লইছি, লইয়া ওরা বাড়িতে যেদিকে যাওয়া যায় ওই দিকে আমি খালি চক্কর দিতেছি বিদ্যুৎ। লিস্কা আবার আমি 300-350 টাকা দিয়ে দিচ্ছি প্রায়। না, এখানে আপনি নিশ্চয়ই কিছু কথা গোপন করেছেন। আপনি মেসেজটা পাওয়ার পরে তার গায়ে হাত তুলেছেন, এটা আপনি গোপন করেছেন। 1 মিনিট আমাকে শেষ করতে দেন। এবং মেসেজটা পাওয়ার পরে আপনি তাকে গালিগালাজও করেছেন দেখার পরে, নইলে হঠাৎ করে সে এত কথা বলার পরে হঠাৎ করে এসে চলে যাবে, এবং আপনি নিজেকে এখানে যেভাবে প্রমাণ করছেন যে আপনি কোনো কিছুই করেননি। হ্যাঁ, আপনার হয়তো করার মতো যথেষ্ট কারণ আছে, কিন্তু আপনি এটা গোপন করছেন কেন? না, ওইটা আমি গোপন করি নাই। আমি বলতেছি আপনার যাওয়ার কারণ হলো কোনটা, আমি ওরে বলছি আমি রুম লইছি, আমি মাল সামানা কিনছি, খাট কিনছি, মানে বিভিন্ন জিনিস হাঁড়ি পাতিল কিনছি। ও তো গিয়া দেখে ওইটা নাই, ওই জন্য আর কি ও চলে গেছে, ওই জন্য গিয়েছে। ঠিক আছে, ওকে। তারপর ঠিক আছে, তারপর ও চলে গেল। আমি লিস্কা দিয়ে অনেকক্ষণ চাইছি, পাইছি না। তখন বিকালে আবার ফোন আসছে, ওই সবুজের লগে যোগাযোগ আছে, সবুজের মা অনেক লোকজন লিয়া ওদের বাড়িতে যায়। তখন আমি আবার ফলো করি ওইখানে, ওরা নিচা। তো ওই দিক দিয়ে আবার ওরা বলতেছে সবুজের কোনো দোষ নাই, ওর ওয়াইফে বলছে মোবাইল ঠিক করার জন্যে, মোবাইল ঠিক করতে গেছিল, এই সে বিভিন্ন কথা বলতেছে। এরপরে মনে করেন 5-6 মাস হয়ে গেছে, ওর লগে যোগাযোগ নাই। হঠাৎ ও মিস কল দেয় আমারে, মিস কল দিয়ে অন্য কন্টে আমার লগে কথা বলে। তখন আমি তো বুঝা পালাই, ঠিক আছে। তখন ফোন দিছে, ফোন দেওয়ার পরে ওরা আমি বলতেছি দেখো তোমার জন্য অনেক কষ্ট করতেছি আমি, তুমি তো জানো, তুমি আইসা পরে ভালো হবে। ও বলতেছে না আমি আসবো না। ও আমার লোক কথাই বলে এই 6-7 মাসের ভিতরে। তখন আমি ওরা বললাম আজকে বৃহস্পতিবার, আগামী বৃহস্পতিবারের ভিতরে তুমি যদি না আসো, আমি পরের বৃহস্পতিবারে আমি বিয়ে করে বলবো, ঠিক আছে। তখন ও বলতেছে আচ্ছা দেখি আমি কি করা যায়। তখন এক বৃহস্পতিবার মধ্যে গেল, পরের বৃহস্পতিবারে আমি ঠিকই আমি বউ খুঁজতে লইলাম। তখন আমার মা, তখন পর্যন্ত মামলা একটাই। আচ্ছা, তখন পর্যন্ত মামলা একটাই। তখন আমি বউ দেখছি অনেক দূরে নাসিরনগর, দেখে আমি ওইখানে পছন্দ হলো। ঠিক বৃহস্পতিবারই আমি বিয়ার ডেট নিয়েছি। ওরা কি জানতো যে আপনার জীবনের অতীতে এগুলো আপনার একটা বাচ্চা আছে? সবই জানে। ওই সময় দেখতে একটু ভালো ছিলাম, ওই ভাবছে ওরা বাদ দিয়ে দিছি আমরা, সবকিছুই বাদ। তার মানে শুধু বড় বউয়ের উপরে, মানে প্রথম যেজন তার উপর, মানে স্বর্ণার উপর জেদ করে আপনি মূলত সেকেন্ড বিয়েটা করতে চাইছিলাম। ওই যখন ওই সবুজের বিরুদ্ধে যখন কোনো অ্যাকশন নেয় না, তখন চিন্তা ভাবনা করছি আমি বিয়ে করে ফেলি, তাই এরপরে কি করে। সবুজ যেন তোর সংসারটা নষ্ট হইলো, সবুজের প্রতি নেওয়ার কোনো মানে উঠে দেখি ওর বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয়নি না, কোনো অ্যাকশন নিল। তখন আমি বৃহস্পতিবারে আমি বিয়ার তারিখ হয়, আমি বিয়ে মানে বরযাত্রী গেছি, 20-22 জন মাইকো নিয়ে গেছি। ওই বৃহস্পতিবারে সকাল থেকে আমার ফোন দিতে, এখন আমি কি করবো। ওই আবার জানে না আমি যে বিয়া করতে গেছি, ও জানে না। তখন আমার নিয়ত হইল আমি বউ যে বিয়ে করবো দিতে, ওরে গাড়িতে উঠাইয়া তারপর আমি ফোনটা রিসিভ করবো। ওই ফোন দিতেছে, সারাক্ষণ ফোন দিতেছে, আমি ফোন ধরিও না কাটিও না। তখন আমি নতুন বিয়ে করার পরে আমি গাড়িতে ওঠার পরে আমি ফোনটা উঠাইছি, ওঠানোর পরে বলতেছে তুমি ফোন ধরো না কেন।
আমি বলতেছি আমি একটু বিজি আছি, আমি পরে ফোন দেবো। ওকে, আমরা এখান থেকেই ফিরি ছোট্ট একটা বিরতি নিয়ে। ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরছি। প্রিয় শ্রোতা, চলে আসুন আমার ফেসবুক পেজে www.facebook.com/kibria.rj KEBRIA.RJ, পেজটি RJ কিবরিয়া নামে আছে। ওখানে গেলে আপনারা ইন ডিটেল জানতে পারবেন আজকের যে দুজন গেস্ট তাদের সম্পর্কে। এই ফাঁকে প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে জানিয়ে রাখছি ইতিমধ্যেই শুরু হয়েছে রেডিও আম্বার 102.4 FM আমার একটি নতুন শো, যে অনুষ্ঠানটির কথা হয়তো বা অনেকেই জানেন, মাইক্রোফোন টেস্টিং 1024, যেখানে বাংলাদেশের ছড়িয়ে ছিটিয়ে থাকা অসম্ভব প্রতিভাবান শিল্পী যারা আছেন, যারা কোথাও কোনো ফ্লোর পান না কিন্তু খুব ভালো গান, তাদের সুযোগ ঘটছে একটা অনুষ্ঠানে একটা এপিসোডে নিজেকে প্রকাশ করবার। আপনি যদি খুব ভালো গান করেন এবং আপনি যদি মনে করেন এই অনুষ্ঠানটিতে আপনি অংশগ্রহণ করবেন, তাহলে এই নাম্বারটিতে ফোন দিতে হবে এবং নাম্বারটিতে ফোন দিয়ে ফোন থেকে আপনি যে নির্দেশনা পাবেন সেই অনুসারে আপনি কাজটি করবেন। ফোন নাম্বারটি হচ্ছে 09611001024। আমি বাংলায় বলছি এবং ধীরে ধীরে বলছি, 0961001024। এই নাম্বারটিতে ফোন দিয়ে আপনি নির্দেশনা অনুসারে আপনি কাজটি করবেন। আর এমনও হতে পারে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সারা বাংলাদেশ আপনাকে অন্যভাবে চিনবে। এবং আমরা ছিলাম সাইফুলের গল্পে। সাইফুল যেখানটায় ছিলাম, তারপর ওই পরের দিনকা ওই সৈন্য পালাইছে, তখন বউ নিয়ে আসছি বাড়িতে, তখন সবাই অবাক হয়ে গেছে, সবাই দৌড়াদৌড়ি লাগাই দিচ্ছে, অন কি হইল। তখন ওই 10-15 দিন পরে বিয়ার শুনছে, মনে করেন একদিন পরে 10-15 দিন পরে আমার কাছে ফোন দেয়। আপনার আগের স্ত্রী? আমার আগের স্ত্রী স্বর্ণা আমার কাছে ফোন দিয়ে অনেক কান্দাকাটি করে, বলতেছে আমি তো এরকম ভাবছিলাম না, তুমি বিয়ে করে ফেলবা, এই সে অনেক কথাই বলে, কান্দাকাটি করে। তখন আমিও কান্দাকাটি করি। তখন 3-4 মাস এই কথাই বলতেছি, আবার নতুন করে কথা বলা শুরু হ্যাঁ হয়েছে। নতুন করে আমি কথা বলতেছি। তখন যে ঘরের যে দ্বিতীয় বউ, ও সন্দেহ করে। তারপর আমার কিছু করার নাই, সন্দেহ করলে কি করুক, সমস্যা কি, আমি আমার মতন চলতেছি। তখন 16 সালে প্রথম মাসের ওর লগে আমার যোগাযোগ হয়, কথাবার্তা হয়, ও কান্দাকাটি করে। ও যদি কাঁদতো তো আমার ভিতরটা ফাইটা যেত। তখন আমি জিজ্ঞাইতাম তোমার কি লাগবো বলো। বাচ্চাটা কোথায় তখন? ওর কাছে। তখন আমি জিজ্ঞাইতাম তোমার কি লাগবো বলো, বলতেছে আমার কোনো কিছু লাগতো না, আমার শরীর অসুস্থ। তা আমি যদি ও বলতো শরীর অসুস্থ, তা আমি বলতাম তুমি ওই জায়গায় আসো, মানে ওর বাজারে আসো। তখন আমি যাইতাম, গেলে 2000-3000 যত চাইতো আমি অতই দিয়ে দিতাম, চিকিৎসা করাইতাম, আমার ছেলেরে দিয়ে দিতাম। কিন্তু ওর ফ্যামিলি জানে না, সোনার ফ্যামিলি জানে না। তখন 16 সালের প্রথম মাসের 1 তারিখে ওর মা অসুস্থ। তখন আমারে বলতেছে ফোনে, আমার আম্মা তো এমন এমন অবস্থা, বাউনবেড়া হসপিটাল আছে, তুমি একটু দেখে আসো। তখন আবার ওর মা, ওর খালা, ওর নানিয়ারা কিছুটা অনুভব করছে, আমার লগে সম্পর্ক যোগাযোগ হয়েছে। তখন আমি একদিন গেলাম বাউনবেড়ে। তখন আমার শাশুড়ি আমার 2টা কান্দাকাটি করতেছে, বড় বয়সের, মানে স্বর্ণার মা, হ্যাঁ, স্বর্ণার আপনার মা। মামি সম্পর্কে যে হয়, হ্যাঁ, কান্দাকাটি করতেছে। তখন বলতেছে বউ আইসো, যখন বসো তুমি। আমি বসছি। তখন সকালে ঢাকা নিয়ে আসবো ফজর রক্ত। কাকে ঢাকা নিয়ে আসবেন? হ্যাঁ, ওই যে আমার শাশুড়ি। কেন ঢাকা নিয়ে আসবেন? ওর ডায়াবেটিস সমস্যা আর কি, মানে সমস্যা। ওনার ওই সম্পর্কটা আপনি যে কোনো ভাবে হোক টিকে রেখেছেন। হ্যাঁ, ঠিক আছে। আপনার স্ত্রী কি বলে, মানে কেন আপনাকে এরপরও জায়গা দিচ্ছে? আগে থেকে জায়গা দিচ্ছিল না, দ্বিতীয় বিয়ে করার পর আবার জায়গা দিচ্ছে? দ্বিতীয় বিয়ার করার পরও আমার জায়গা দিতেছে। প্রথম বিয়ে করার, যখন বিয়ে করেছিলেন না তখন জায়গা দিচ্ছিল না, না। বিয়ে করার পরে জায়গা দিচ্ছে? হ্যাঁ, জায়গা দিতেছে। কেন? তো আমিও কথা বলতেছি, বাউ দেখাই যেটা ঘটেছে সেটাই আসলে। হ্যাঁ, বলেন তারপর। যেটা করেছি আমিও কথাবার্তা বলছি, মানে পিছে ওই যে সবুজের লোকে যেই ঘটনা হয়েছে ওইটা আমি কোনোদিন তুলি নাই। ওইটা আমি তুলি না, যা ওনার হয়েছে পিছনের অতীত বলে যাও, বাস নতুন করে আমরা সংসার করবো, ওইটা আমি বলি। দ্বিতীয় স্ত্রী কোথায় যাবে তাহলে? হ্যাঁ, নতুন করে সংসার করবেন দ্বিতীয় ও স্ত্রী? তো বাড়িতেই থাকবে, সমস্যা নাই। আচ্ছা। তো ওই বড় ওই বলতেছে, সোনা বলতেছে যদি মিলেমিশে থাকে তো সমস্যা নাই, এরকম আছে না দুনিয়াত 2 বউ 3 বউ চলতেছে না, ওইটাই বলতো। তখন আমি যাওয়ার পরে আমি সকালে আমি ঢাকা নিয়ে আসলাম, আমার বাইরেও আসলো লোকে, ওইখানে 1 রাত থাকি। আমি থাকার পরে আমি আবার চলে যাই বাড়িতে। তখন বাড়িতে গেছি, পরে জিগাইতেছে, মা জিগাইতেছে, আমার ছোট দ্বিতীয় বউ জিগাইতেছে কি তুমি কই আসিলা। ওরা আবার সন্দেহ করতেছে আমি ওইখানে। তখন আমি বললাম আমি ঢাকা গেছিলাম, আমার এক ভাইয়া পাঠাইছিল ঢাকা, তখন বুঝতে দেয় নাই। তখন আসার পরে আরেকদিন পরে আমার ফোন দিয়েছে রক্ত লাগবে। তখন যে আমার বাইরাটা, ওর বাড়ি হলো সিলেট, তো ওই তো ঢাকা পরিচিত নাই। তখন আমার ফোন দিছে, আমার এক চাচাতো ভাই থাকে ভার্সিটিতে, চাষতল বাইশতলা থাকে, চাষাও থাকে, অনেক লোক থাকে ওখানে আমি ফোন দিলাম। দেওয়ার পরে ওইখানে 1 টন রক্ত দিছে। দেওয়ার পরে আমি বাড়িতেই একদিন পরে টাকা শর্ট, আমার একটা চেক দিয়ে দিছে, পানি পড়া দিয়ে দিছে, আমি আসছি।
আসার পরে ওইখানে থাকলাম একদিন, থাকার পরে আমি আবার বাড়িতে চলে গেছি। প্রথম মামলাটা আপনার স্ত্রী করেছিল শিশু নির্যাতন মামলা, আপনাদের মধ্যে মিলমিশ হয়ে গেছে, মামলা তুলেনি কেন? না, মামলা তুলে নেই, মামলা আমি নিজে কোর্টে নিয়ে আপোষ করছি। তখন মামলা তুলেন সেটা অন্য বিষয়। আমি জানতে চাচ্ছি যে যখন আপনার স্ত্রী মেনে নিল দ্বিতীয় ওয়াইফকে, তখন আপনি মামলা তোলার কথা বলেননি তাদের? বলছি, এরপর তো মানে ওরা দেখবো। কি বলছে? ও বলতেছে বর্ষহানে যাক, হাজিরা দিলে সমস্যা কি, এর ভিতর যদি ও আবার কোনো কিছু মানে হয়। ওরা দেখতে চাইছে যে আপনার ভিতরে পরিবর্তন আসে কিনা। আচ্ছা, কথা বলছেন ওই জন্য আর কি। এরপর দ্বিতীয় বিয়ার পরে মনে করেন আবার একটা মামলা দিয়ে দিল আমারে। আরো একটা দিয়ে দিয়েছে? হ্যাঁ, আর দিয়ে দিছে। এর ফাঁকে দিয়ে, এই কথার ফাঁকে দিয়ে মামলা দিয়ে দিছে। ওইটা মামলা দিলে বড় অনুমতি ছাড়া বিয়ে করেছি যে ওইটা। তখন মামলা তো চলতে আছে, প্রতি রবিবারে হাজিরা পড়ে ওইটা। আমি ওর মারে হসপিটাল থেকে যখন বাড়িতে গেছে, আমি ওর লগে যোগাযোগ করি, ফোনে যোগাযোগ করি, দেখা করি বাজারে গিয়া। তারপর মনে করেন হঠাৎ একদিন ওরা বাড়ি বাড়ি ঝগড়া হয়েছে, আমার ওই সোনারা বাড়ি বাড়ি মানে ওয়াইফের বাড়ি বাড়ি ঝগড়া হয়েছে। তখন আমার ছোট এক মামা শ্বশুর আছে, ও একটু খারাপ সাইডের মানে মিজাজ ছড়া, ওরা অনেক মারছে ওই লোকদেরকে। তখন থানায় গেছে গিয়া ওরা গিয়ে মামলা করবো। তখন যে লোকের মারছে ওরা থানায় গেছে, আমার আবার ওরা চিনে না। তখন আমি ওই সোনারে জিগায়া আমি গেছি থানায় গিয়ে দিয়ে ওই 18 জনের নামে মামলা করছি। তখন আমি বইলা দিছি দেহ এমন এমন। ওই ফাঁকে দিয়ে আবার ওরে লুয়ে আমি বাসা, যেইখান থেকে আমি মাল বিক্রি করতাম বেকারির, ওইখানে আমি বাসা লইছি। ওরে নিয়ে বাসা দেখাইছি, মাল সাবানা কিনছি, ওরে নিয়ে আমি সব কিলি দেখাইছি। দেখানোর পরে যে দুমকা রাত্রে শুনছি মামলা করছে, আমি বলছি ওই দিন কেমন কোন সবাই যে সিবে গেছে, ও যাইব কই। ওই দিন ওরে নিয়ে আমি চলে গেছি বাসায়। যাওয়ার পরে ওইখানে আমি 1 মাস, ওর মা জানে ওই ঘটনা নেওয়া যাওয়ার পরে, ওর মা জানে, কোনো কথা বলে নাই, কোনো কিছু বলে নাই। নেওয়ার পরে ওইখানে 15-20 দিন থাকি। থাকার পরে যেই মাসে গেছে ওই দিনকে আবার মোবাইলে আমি ওর মোবাইলে লইলাম। মোবাইলটা লয়ে দেখি কি জানেন, ওইখানে যাওয়ার পরে আমার সুখের সংসার অনেক ভালো, আমি চলতেছি, খাওয়া দাওয়া পিন্দা অনেক কিছু আনন্দই চলতেছে, ওইখানে সমস্যা, ছেলেও আছে, কোনো সমস্যা নেই। হঠাৎ আমি মোবাইলটা লইছি, ওর লইয়া দেখি ওই যে সবুজের নামে আরেকটা মেসেজ মোবাইলে। আপনার দ্বিতীয় স্ত্রী তখন কোথায়? ও আমার বাড়িতে। দ্বিতীয় স্ত্রী জানে যে আপনি হ্যাঁ প্রথম জানে, স্ত্রীকে? আমি নিয়ে দেখেছি, ওই জানে, ওটা মেনে নিয়েছে? ওই মানে নিয়েছে। আমার ওই যে দ্বিতীয় শাশুড়ি বলতেছে কি করবা, ছেলে আছে, এরকম তো হয়ে থাকে, যদি তুমি জামাই পালতে পারে 2 বছর সমস্যা নেই। ওকে। যখন আমি ওরে নিয়ে দ্বিতীয়বার আবার বাসা ভাড়া নেই, তখন ওইখানে 15-20 দিন থাকি। থাকার পরে যে আমার কাছে 1 তারিখে গেছিল, তখন 1 তারিখে যাওয়ার পরে আমি 20 দিন না 22 দিন পরে মোবাইলটা লুয়ে হাত টেনে লওয়ার পরে দেখি ওই সবুজের নাম্বারে ও আরেকটা মেসেজ, যে দিনকা আসছে ওই দিনকা এই মেসেজটা, তার একটা সব আছে। তখন আমি জিজ্ঞাসলাম এখনো তুমি ঠিক হইছো না, আর ভালো হইতা না কোনো দিন, এই সে বিভিন্ন কথা বলতেছে। তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে, তুমি যখন এরকম করো তুমি কোরআন শিবে ধরো, আমার ছাড়া অন্য কোনো পুরুষের লগে তুমি কথা বলতে পারবা না, অথবা কোনো কিছু যাতে না হয়। তখন আমি কোরআন শিবে 2টা আমি কিলিগা আমি বলতেছি এরকম যদি না হয় তাহলে অনেক চেষ্টা করছে, এত কিছু হওয়ার পরও, জেল খাটার পরও, অনেক কিছু হওয়ার পরও যখন তুমি ঠিক হইতেছো না তুমি চলে যাবে। তখন বলতেছে আমি আর তোর দ্বারা যাবো না, এসে তোর ভাত খাবো না, বিভিন্ন কথা বলতেছে। তখন আমার শাশুড়ি বলতেছে 2-3 বার গেলি ওখানে আবার ইডি কস করে খাইতে না করে যা, এই সে বিভিন্ন কথা বলতেছে। আমি ওর লাগে অত কিছু করলাম, ও আমার এতটুকু মর্যাদা দেয় না। ফাইন, আমি স্টোরিটা আপনাকে এইখানে স্টপ করাচ্ছি। আমি কয়েকটা কোশ্চেন করে আপনার গল্পটা শেষ করতে চাই। আপনার স্ত্রী, বর্তমান স্ত্রী কি আপনার সঙ্গে আছে না নেই? না নাই। নাই। মামলা কয়টা হয়েছে আপনার নামে? মামলা 7টা, টোটাল 7টা মামলা। আপনার স্ত্রী কটা দিয়েছে? স্ত্রী দিছে 4টা। আর বাকি 3টা? বাকি 3টা ওই সবুজে দিছে 2টা। সবুজ কিভাবে আপনাকে মামলা দেয়? ওই ডাকাতি মামলা দিছে একটা, ওর দোকান ডাকাতি করছি, আর একটা মামলা দিছে 7 দ্বারা, মানে পথে ঘাটে ওরে মায়ের দূর করি। আচ্ছা, আতঙ্ক দিচ্ছেন বা এরকম হ্যাঁ। এগুলো করেছিলেন আপনি? না এগুলো করিনি। আচ্ছা, করেছেন কি করেননি সেটা তো কোর্টই বিচার করবে। আপনার এই গল্পটা আমরা আজকে এখানে প্রচার করেছি, যতটুকু পর্যন্ত করলাম, এটার সম্পূর্ণরূপে আপনার পরিচয় গোপন রেখে বা ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে এখানে। যেহেতু আপনার নামে 7টা মামলা চলছে, আপনি কটা মামলা দিয়েছেন? আমি দিয়েছি 2টা। কাকে দিয়েছেন? আমার ওয়াইফরে দিছে একটা, আর ওরে দিছে একটা। ওয়াইফরে কিসের মামলা দিয়েছেন? ওই যে ডাকাতি মামলায় দিছে, মানে আমার বাসার সব কিছু নিয়েও চলে গেছে। আচ্ছা, আর ওকে কিসের মামলা দিয়েছেন? সবুজকে দিয়েছি 7 দ্বারা একটা আমি দিছি,
আর আবার আরেকটা মামলা দিছি পরে কি ভাবে অন্যের স্ত্রীরে নষ্ট করা ওইটা টোটাল দিছি 3টা মামলা। তিনটা, হ্যাঁ। তার মানে এতগুলো মামলা 7 আর 3 10টা মামলার ঘোর ফিরে আপনারা 3 জন, এবং এটা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে সেটাই এখন দেখার বিষয়। আপনার প্রথম স্ত্রী আপনার সঙ্গে নেই, আপনার প্রথম স্ত্রী কি বিবাহ করেছে? না করে নাই। করে নাই। আচ্ছা, তার মানে আইনত সে এখনো আপনার স্ত্রী। জি। আচ্ছা, দ্বিতীয় স্ত্রী কোথায় আপনার? দ্বিতীয় স্ত্রী আমার বাড়িতে আছে। বাড়িতে আছে। জি। আপনার দ্বিতীয় স্ত্রীর ঘরে কোনো সন্তান বা কোনো কিছু কি? হ্যাঁ হয়েছিল 15-20 দিন আগে। ওই ছেলেটা 3 দিন পর মারা গেছে। কেন? অসুস্থ। আমি আইসা পড়ছি ঢাকা আমার সমস্যার কারণে। মানে আপনি অবহেলা করেছেন? আপনার অবহেলা? না, আমি অবহেলা করি নাই। তো অসুস্থ অবস্থায় আপনি ঢাকা কেন আসলেন? আমি ওই আমারে বলছিল বিদেশ নেওয়ার জন্য আর কি। কে বিদেশ নেবে? আমার ছোট ভাই আছে 2 জন, ওরা বলছিল বিদেশ নেবে। আপনি তো পরে বিদেশ আর যাননি, কি পরিমাণ টাকা পয়সা নষ্ট করেছেন? কি পরিমাণ টাকা পয়সা নষ্ট করেছেন বিদেশ? টাকা পয়সা নষ্ট হয়েছে প্রায় জুয়া খেলা, তারপর ওই নিশা টিশায় বিভিন্ন টাকা পয়সা প্রায় 50-60 লাখ টাকা হবে। 50 থেকে 60 লাখ টাকা আপনি নষ্ট করেছেন শুধুমাত্র এই প্রথম স্ত্রীর এই ঘটনাকে কেন্দ্র করে। হ্যাঁ, ওর জন্য। হ্যাঁ। আপনি কি কি করেছেন আমি আপনাকে বলি। প্রথম স্ত্রীর এই ঘটনাকে কেন্দ্র করে আপনি আপনার ছেলের ভবিষ্যৎ শেষ করে দিয়েছেন, নিজের ভবিষ্যৎ শেষ করেছেন, আরেকটা মেয়েকে বিয়ে করেছেন, সেটার ভবিষ্যৎ শেষ করেছেন, সেখানে একটা বাচ্চা হলো, সে তো মারা গেল, সাথে আপনি 50-60 লক্ষ টাকা শেষ করেছেন, এবং সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হচ্ছে আপনার নিজের কাঁধে আপনি 7-7টি মামলা নিয়েছেন, এবং আপনি নিজে 3টা মামলা দিয়েছেন। তারপরও আপনি, আমি যতদূর জানি যে আপনি প্রথম স্ত্রীকে এখনো চান। হ্যাঁ, এখনো চাই আমি। আজকের এই অনুষ্ঠানে কেন এসেছেন? এই জন্য এসেছি আমি। আমার ওই ছোট ভাইয়ের কাছে শুনতাম, রাকিব, ও আমার বলছে আর কি এমন এমন, তুই যে আপনার নাম বললো, আমি ওইখানে ঠিক আছে, প্রসেস বুঝেছি আমি। আপনি উদ্দেশ্যটা কি, মানে আজকের অনুষ্ঠানে? উদ্দেশ্য বলতে যে আমি ভুল করেছি, আমার মতন ভুল যাতে কেউ না করে। সেটা কি আপনি লিসনারদেরকে বলতে এসছেন, আপনার প্রথম স্ত্রীকে বলতে এসছেন? ওইটা আমার প্রথম স্ত্রীর বলতেছি আর কি। তাতে করে আপনি কি চান? যাতে আপনার প্রথম স্ত্রী আপনার ঘরে ফিরে আসে। হ্যাঁ। আক্কেল বলে একটা শব্দ আছে, মানে সরি টু সে, এটা সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? আক্কেল জিনিসটা কি? নাই। যদি আক্কেল সম্পর্কে আপনার ধারণা থাকতো, তাহলে আজকে আপনি এই লাখ লাখ মানুষের সামনে এসে এই কথাটা আবার বলতে পারতেন না যে আপনি প্রথম স্ত্রীকে আপনার কাছে ফিরিয়ে চান। এখানে দুটো বিষয় জড়িত, প্রিয় শ্রোতা। আমি কাউকে আঘাত করতে চাই না, একদম স্পষ্ট ভাষায় যেটা বলতে পারি সেটা হলো, ওর জীবনে যেটা ঘটেছে সেটা যে কারোর জীবনেই ঘটতে পারে। ঝোঁকের মাথায় ঝোঁকের বশবর্তী হয়ে একটা মানুষের সঙ্গে আইনত এমন কোনো আচরণ করা উচিত নয় যাতে করে পরবর্তীতে সেটাই আপনার জন্য কাল হয়ে দাঁড়ায়, যেটা ওদের জীবনে কাল হয়ে দাঁড়িয়েছে। দুটো মানুষের জীবনে আমি বলবো নষ্ট হয়ে গিয়েছে। দেখুন, যখনও ঘটনাটা ঘটলো সবুজকে কেন্দ্র করে, ওর উচিত ছিল যে হাজব্যান্ড হিসেবে ওই বিষয়টা ওর কাছ থেকে শোনা, ফেস করা। তারও আগে যদি আমি যাই, ও যে দ্বিতীয় জনকে বিয়ে করেছে, মানে ভালোবেসেছে বড় মেয়েকে, কিন্তু বিয়ে করেছে তার ছোট বোনকে। কোনো কারণ নেই, বড়জনকে ভালো লাগতো সে কারণে। ও বাই বর্ন অনেক বেশি ক্রেজি। আমার কাছে যেটা মনে হয়েছে যে একটা গোয়ার টাইপের যে একটা ব্যাপার স্যাপার থাকে না, ঘাট তেরা যেটাকে বলে, এরকম। কিন্তু এই ঘাট তেরা মানুষদের জীবন আসলে সুখের হয় না, এবং সামহাও যারা কম্প্রোমাইজ করতে জানে না, যারা লজিক দিয়ে চলতে জানে না, একেবারেই ফুললি ইমোশনাল, ব্রেন যেটা বলে সেদিকে না গিয়ে মন যেটা বলছে সেদিকে যায়, ব্রেন তো মনই সেদিকে থাকে। এইসব মানুষদের অযৌক্তিক আচরণের একেবারে জ্বলন্ত উদাহরণ হচ্ছে আজকের এই সিক্রেটসের আজকের এই যিনি আছেন সাইফুল। সে এত কিছুর পরেও ও তার ওয়াইফকে ফিরিয়ে চায়। মানে এখানে আপনি কি বলবেন? নাথিং টু সে। প্রথম কথা হচ্ছে, ওয়াইফ ভুল করেছে কি করেনি সেই জাস্টিফিকেশন আমি নাই বা গেলাম। ওর যে ভুলের মাত্রাগুলো, একের পর এক ক্যারিয়ার শেষ করেছে, সংসার শেষ করেছে, ভবিষ্যৎও শেষ করেছে। কারণ 7টা মামলার মানে ঘানি টানতে ওর যে অবস্থাটা হবে আনথিঙ্কেবল হবে। এছাড়া টাকা ছিল 30-40-50-60 লাখ টাকা, বিদেশে কাজ করে জোগাড় করেছিল, সেটাও শেষ করেছে। এত টাকা আপনি পেলেন কোথায় এত স্বল্প সময়ে? 30-40-50 লাখ টাকা। ওই টাকা তো আমি বিদেশ যাওয়ার পরে আমি লোকজন নিয়েছিলেন, সেখান থেকে কমিশন করেছেন, কাজ কাম করেছি। আপনাকে কিছু বলার নাই, সৎ পরামর্শ দেবার নাই, কারণ আপনি যে ঝোঁকের মধ্যে আছেন সেই ঝোঁকটা আমি জানি না শেষ পর্যন্ত সেটা কোন দিকে যাবে। আমি প্রথমত ওর স্টোরিটা নিতে চাইনি, এটা একটা মজার ঘটনা আপনাকে বলি। ও যখন গল্পটা এসে এখানে বলে, আমি গল্পটা নিতে চাইনি। কেন নিতে চাইনি? দুটো প্রেক্ষাপটে। কারণটা হচ্ছে, এই বিষয়গুলো বিচারাধীন অবস্থায় আছে, সুতরাং সেক্ষেত্রে এক ধরনের একটা মতামত আসলে এটা বিচার ব্যবস্থার উপরে কোনো প্রভাব ফেলতে পারে ডকুমেন্টস হিসেবে। সো সেই জায়গাটি থেকে আমি চাইনি যে গল্পটা প্রচার হোক।
দ্বিতীয়ত যেটা হয়েছে সেটা হচ্ছে যে এই গল্পটা মূলত ওর স্ত্রী কেন্দ্রিক হবে, সুতরাং ওনার ভয়েস যদি এখানে না যায় তাহলে এটা একপাক্ষিক বলা হয়ে যায়, সেই সুযোগটিও থাকছে না, কারণ আমি জানি ওনার স্ত্রী এইসব বিষয় নিয়ে কিছু কথা বলবেন না এই মুহূর্তে। সেদিক থেকে আমি গল্পটা নিতে চাইনি। পরবর্তীতে ও ঢাকায় অবস্থান করা শুরু করলো লম্বা সময়, এবং আমি একটা জিনিস বুঝলাম যে ও অনেক বেশি ক্রেজি, ও বলতে চায় সামহাও। দেন আমি যেটা করলাম যে ফাইন্ড আউট করার চেষ্টা করি যে আসলে স্টোরির মধ্যে কোনো কিছু আছে কিনা। তো সামহাও আমার কাছে মনে হচ্ছে ও লাইফস্টাইলটাই একটা লেসন হতে পারে, এবং এই গল্পটা আমরা এমনভাবে উপস্থাপন করেছি এখানে, আমি প্রথম থেকেই বলছিলাম যে ওর নামটা কিন্তু এখানে আসল নাম প্রচার করা হয়নি, এবং একই সাথে ও যাদের গল্পগুলো এখানে বলেছে বা যাদের নাম নিয়ে এসছে সবার নামটাই এখানে আসল নাম না, একটু অন্যভাবে প্রচার করা হয়েছে, ভয়েসটাকে অন্যভাবে চেঞ্জ করে দেওয়া হয়েছে, যাতে করে এই রেডিও অনুষ্ঠানটা কোনোভাবেই ওর ডকুমেন্টস হিসেবে ব্যবহার করতে না পারে, বা ওর প্রতিপক্ষ যারা আছে তারা ডকুমেন্টস হিসেবে ব্যবহার করতে না পারে।